আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইবিডি। আজকের ক্লাসটা বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, তার সাথে আজকের ক্লাসে সবার জন্য রয়েছে একটা অফারও। তো সবকিছু মিলে বেসিক্যালি আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমত সবাই হোপফুলি আজকের ক্লাসের যে টাইটেলটা, ক্যাপশনটা, এটা দেখে বুঝে গেছো বা বুঝে গেছেন যে এই ক্লাসটা হচ্ছে একটা রাইট ফর্ম অফ ভার্বস এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বাজিমাত ক্লাস। এবং এক ক্লাসে আমরা বলছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লিয়ার ইনশাআল্লাহ। এবং এটাকে মাথায় রেখে আজকের এই ক্লাসটা যে হ্যাঁ ইনশাআল্লাহ আজকে আমরা তোমাদের জন্য এই ক্লাসটা যেভাবে সাজিয়েছি সেটাতে একটা ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড যে কোশ্চেনস গুলো আসে, লাইক তোমাদের এসএসসি হোক, এইচএসসি হোক, অ্যাডমিশন টেস্ট হোক, অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বা মেডিকেল হোয়াটএভার ইট ইজ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড যত কোশ্চেনস আসে এই কোশ্চেন গুলো ইনশাআল্লাহ আমাদের আজকের ক্লাসে আমরা কভার করে দিব, কভার করার চেষ্টা করব খুবই ছোট সময়ে, খুবই ইজিলি, এবং সবাইকে যত ক্লিয়ারলি বোঝানো যায় সেভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চাওয়া এটুকুই, সবাই চোখটা এখানে রাখবা। এবং বলে দিই অফারটা কি, অফারটা হলো আজকে যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা আমরা সর্বোচ্চ শেয়ার চাই। এই ক্লাসটার 100 শেয়ার হতে হবে এবং 100টা শেয়ার যদি এই ক্লাসটা হয় তাহলে আমরা পুরো রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে অ্যারাউন্ড 6 থেকে 7টা ক্লাস ফ্রি দেব। আবারও বলছি, এই ক্লাসটা সবাই শেয়ার করো, এভরিওয়ান এই ক্লাসটা শেয়ার করো, এবং এই ক্লাসটা সবাই শেয়ার করলে যদি 100টা শেয়ার হয়, মাত্র অনলি 100টা শেয়ার যদি এই ক্লাসটা হয়ে থাকে, তাহলে আমরা এই রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে ইন টোটাল 7টা ক্লাস, যদি প্রয়োজন হয় আরো বেশি, বাট ইনশাআল্লাহ 6-7টা ক্লাস আমরা ডান করতে পারবো। এই 6-7টা ক্লাস ফুল রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে আমরা ফ্রি ক্লাস দিয়ে দিব, যেটাতে আমরা আশা করি ইনশাআল্লাহ রাইট ফর্ম অফ ভার্বস রিলেটেড যত প্রবলেম, যত কোয়েরিজ, যত কনফিউশন, এগুলো সবার ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো একেবারেই ভুলো না শেয়ার করতে, কাইন্ডলি প্লিজ ক্লাসটা শেয়ার করা শুরু করে দাও এখনই সবাই। এবং একটা কাজও করতে পারো যে ক্লাসটা শেয়ার করে দেওয়ার পর তুমি তোমার ফেসবুক প্রোফাইলে যে ক্লাসটা শেয়ার করেছো এটার স্ক্রিনশট নিয়ে আমাদের যে ইবিডির ফেসবুক পেজটা আছে, ইবিডির ফেসবুক পেজে মেসেঞ্জারে বা মেসেজে যে তুমি সেটা সেন্ড করে দিতে পারো যে আমি এই ক্লাসটা শেয়ার করেছি আমার ফেসবুক প্রোফাইলে। সো এক্ষেত্রে আমরা কাউন্ট করে নিতে পারবো যে ঠিক আছে তুমি শেয়ার করছো, কতজন শেয়ার করছে, এবং যারা পার্সোনালি আমাদেরকে জানাবা যে তুমি এটা শেয়ার করেছো তাদের জন্য অবশ্যই স্পেশাল অফার থাকবে আমাদের আপকামিং কোর্সেস গুলোতে। এবং রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে 6টা ফ্রি ক্লাস বা 7টা ফ্রি ক্লাস, তা 100% অবশ্যই এটা পাচ্ছ, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো ওকে এভরিওয়ান, সো একটা খুবই মজার ক্লাস হবে এবং এমন একটা ক্লাস হবে যেটা আসলে সবার কাছে খুবই কনফিউজিং এবং সবার কাছে অনেক বেশি বলতে গেলে ক্রুশাল একটা পয়েন্ট, দ্যাট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড বিষয়গুলো। তো ফার্স্টে বলি যে আমরা তো একটা বিষয় জানি যে সাবজেক্ট এন্ড এই যে আমাদের ভার্ব, তো সাবজেক্ট আর ভার্বের ক্ষেত্রে বেসিক্যালি সাবজেক্টের পরে কোথায় কি ভার্ব বসবে, সাবজেক্ট অনুযায়ী ভার্বটা কি হবে, এবং কোন সাবজেক্ট থাকলে কিভাবে ভার্ব কাজ করবে, এই যে বিষয়গুলো, এগুলো নিয়েই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট আর এই যে আমার ভার্ব, এই দুইটার মধ্যে একটা এগ্রিমেন্ট হয়, একটা চুক্তি হয়। চুক্তিটা অনুযায়ী ভার্বটা বেসিক্যালি বসবে, যে ভার্বটা কিভাবে বসবে, কি অনুযায়ী বসবে, এই কারণে এই আইটেমটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা লিটারালি রাইট ফর্ম অফ ভার্বস এরও খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টার্মস আমরা বলতে পারি। সো আমরা এখানে বেশ কিছু কোয়েশ্চেন দেখতেছি। ইন টোটাল আমি যদি দেখাই, এখানে আমরা আজকের ক্লাসে মাত্র এই যে দেখছি 1 1 2 3 4 দেন 5 6 7 and then 8, the last one, আজকের ক্লাসে আমরা এই 8টা কোয়েশ্চেন যে সলভ করব। তোমরা দেখতে পাচ্ছ এই 8টা কোয়েশ্চেন এবং 8টা কোয়েশ্চেনের 4টা করে অপশনস রয়েছে। সো এই 8টা কোয়েশ্চেন এবং এই অপশনস গুলোর দ্বারা আমরা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে কমন যে কোয়েশ্চেনস গুলো আমরা ইংলিশে ফেস করি আমাদের রাইট ফর্ম অফ ভার্বস করতে, যে অ্যাডমিশন টেস্টে, সেগুলো আমরা ইনশাআল্লাহ এখানে ক্লিয়ার হয়ে যাব। চলে যাই কোয়েশ্চেন নাম্বার 1 এ। কোয়েশ্চেন নাম্বার 1 এ যদি আমরা চলে যাই, তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 এ ফার্স্টে দেখি যে এখানে কি বলছে। এ নাম্বার বলছে, খেয়াল করবা, মিস রবিনসন, মাঝখানে কি বলছে, along with her 3 children is coming today, এটা আমার অপশন এ। অপশন বি, either Miss Robinson or her 3 children have done this. Option C, Mr. Rahim and his brothers have reached the airport. And option D, Aziz as well as Fahim knows it. এখানকার হইতে পারে অপশন এ কারেক্ট,
অথবা হইতে পারে অপশন সি বা ডি কারেক্ট, অথবা হইতে পারে অপশন বি সি কারেক্ট বা সি ডি কারেক্ট বা এ ডি কারেক্ট, অথবা এটা হইতে পারে যে একসাথে অপশন এ বি সি ডি চারটাই কারেক্ট। সো আমি এটা বোঝানোর আগেই যারা এই ক্লাসটা করছো তারা এখনই সলভ করতে লাগো, ইভেন সলভ করে দেখো যে তুমি নিজে পারছো কিনা, বুঝতে পারছো কিনা যে এবিসিডি এর মধ্যে কোনটা কারেক্ট বা কোনটা কারেক্ট বলে মনে হয়। দেন তুমি, আমি যখন সলভ দিয়ে দিব মিলাই দেখতে পারো যে তোমার যে কনসেপ্ট ধারণাটা ছিল সেটা কি কারেক্ট ছিল, তুমি কি এটা কারেক্ট অ্যান্সার বের করতে পেরেছিলে নিজে নিজে আমি বোঝানো বা অ্যান্সার দেওয়ার আগে। সো এভাবে তুমি তোমার নিজের ক্রেডিবিলিটিটাও চেক করতে পারো যে তুমি কতটা জানো বা তোমার কোথায় কনসেপ্ট ক্লিয়ার আছে, কোথায় তোমার ভুলটা আছে। সো আমি বোঝানোতে চলে যাই। এই জিনিসটা অপশন, এই আমাদের নাম্বার 1টা অপশনস গুলো ডিসকাস করার আগে আমি আগে একটা জিনিস বুঝাই নিতে চাই। আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে সাবজেক্ট প্লাস মাঝখানে along with, together with, in addition to, and not, আমি একটু করে দিলে টেনে দিই, as well as, আমি একসাথে সবগুলো দেখাই দিই যাতে কোনো ঝামেলা না থাকে। প্লাস সাবজেক্ট প্লাস এই পাশে ফর। বিষয়টা হচ্ছে যে একটা সেন্টেন্সে, আমি আবার বলছি যে একটা সেন্টেন্সে, এখানে আমি একটা প্লাস দিয়েছি, একটা সেন্টেন্সে সাবজেক্ট প্লাস এই দুই সাবজেক্টের মাঝখানে যদি along with, together with, in addition to, and not, as well as এগুলোর যে কোনো একটা থাকে, যারা ক্লাসটা করছো প্লিজ খাতায় তুলে নিবে অথবা তুমি চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। সো সিম্পল। সো along with, together with, in addition to, and not, as well as এগুলো থাকে এবং তারপরে আরেকটা সাবজেক্ট থাকে, তাহলে এই যে এখানকার যে ভার্বটা রয়েছে, এখানকার, আমি আবার বলছি যে এখানকার তাহলে যে ভার্বটা রয়েছে, এই ভার্বটা কিন্তু ডিরেক্ট এই সাবজেক্ট অনুযায়ী হবে, অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, এই সাবজেক্টটা অনুযায়ী আমার এখানকার এই ভার্বটা হবে না। সো এটা কখন হবে? যখন দুই সাবজেক্টের মাঝখানে along with, together with, in addition to, and not, as well as এগুলো থাকবে, তখন পরের সাবজেক্টটা নয় প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার এই ভার্বটা এখানকার হবে। ওকে, সো এই অনুযায়ী যদি আমরা করি তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের ফার্স্ট সেন্টেন্সটা, নাম্বার এ, ফার্স্ট যে অপশন, মিস রবিনসন along with her 3 children is coming today. সো মিস রবিনসন মানে একটা মানুষ, এই মানুষটার নাম হলো মিস রবিনসন, মাঝখানে দেয়া আছে আমার এই along with, তারপরে বলছে কি her 3 children। সো তোমরা বোধহয় একটা জিনিস জানো, যারা জানো না তারা জেনে নিবা যে সিঙ্গুলার এন্ড প্লুরাল এর ক্ষেত্রে চাইল্ড কিন্তু সিঙ্গুলার এন্ড চিলড্রেন ইজ প্লুরাল। সো কি বললাম? চাইল্ড হলো সিঙ্গুলার এন্ড চিলড্রেন হলো প্লুরাল। একটা বাচ্চা চাইল্ড, অনেকগুলো বাচ্চা চিলড্রেন। সো এইখানে along with এর পরের সাবজেক্টটা her 3 children, isn't it a plural one? এটা কিন্তু কি প্লুরাল। মিস রবিনসন জাস্ট একজন মানুষ সিঙ্গুলার, her 3 children প্লুরাল। সো আমরা প্লুরালের পর ক্যাজুয়ালি কি করি? আমরা আর বসাই, বা ফার্স্ট ফর্ম হলে আমরা ওয়্যার বসাই। সো সেই অনুযায়ী দেখো এখানে her 3 children এর পরে কিন্তু তোমরা খেয়াল করো এখানে কিন্তু ইজ বসেছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইজ বসেছে। অর্থাৎ এই যে ভার্বটা, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই বুঝতে ইনশাআল্লাহ সুবিধা হবে। এই যে ভার্বটা ইজ, এই ভার্বটা কিন্তু এখানে আমার উড়ে এসে এই যে সাবজেক্ট মিস রবিনসন, এই মিস রবিনসন অনুযায়ী ভার্বটা হয়েছে, her 3 children অনুযায়ী কিন্তু ইজ ভার্বটা হয় নাই। কেন এটা হলো? কারণ এখানে মাঝখানে along with আছে, এই যে along with আছে যেটা আমরা এখানে দেখলাম along with। সো ঠিক এইরকমই মাঝখানে যখন যদি along with, together with, in addition to, and not, as well as এগুলো যে কোনো একটা থাকে, তাহলে এই যে আমাদের ভার্বটা, এই ভার্বটা ডাইরেক্ট ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, পরের সাবজেক্টকে এই ভার্বটা ফলো করবে না, ঠিক যেমনটা এখানে হয়েছে। ধরো আমি এটা একটা এক্সাম্পল দিই তোমার কাছে আরো ইজি করে দেওয়ার জন্য।
যে I along with my friends am going to the party. ওকে, সো এই সেন্টেন্সটা খেয়াল করো। এখানে আমি কি বললাম যে এখানে ফার্স্টে কি হলো যদি দেখো, ফার্স্টে এখানে সাবজেক্ট কি ছিল আমার আই, তারপরে সাবজেক্টটা কি মাই ফ্রেন্ডস, এই দুটোর মাঝখানে কি আছে অ্যালং উইথ, এখানে ভার্ব কি আছে এম। কখনো এটুকু ঢেকে দাও, কখনো এটা দেখছো শুনছো মাই ফ্রেন্ডস এম গোয়িং টু দ্য পার্টি, ইজ ইট পসিবল? মাই ফ্রেন্ডস এম গোয়িং টু দ্য পার্টি হয় না, কি হইতো মাই ফ্রেন্ডস আর গোয়িং টু দ্য পার্টি, রাইট? মাই ফ্রেন্ডস এর পরে আর হয়, এম হয় না। কিন্তু এখানে তো এম হচ্ছে, কেন এম হচ্ছে? কারণ এই এমটা এক্স্যাক্টলি আই অনুযায়ী হচ্ছে। ফার্স্ট সাবজেক্ট যেটা আই অনুযায়ী এখানে এম হচ্ছে। কেন হলো? কারণ এই যে মাঝখানে এখানে অ্যালং উইথ আছে, সো পরের সাবজেক্ট অনুযায়ী না, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বটা হচ্ছে। কখন হচ্ছে? যদি দুইটা সাবজেক্টের মাঝখানে অ্যালং উইথ থাকে, তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বটা হচ্ছে। বেসিক্যালি সেন্টেন্সটা হলো আই অ্যাম গোয়িং টু দ্য পার্টি, মাঝখানে এটা ঢুকছে along with my friends, I along with my friends am going to the party। জাস্ট এটুকু মনে রাখলেই হবে তোমাদের যে মাঝখানে along with থাকলে পরের সাবজেক্ট নয়, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী মানে ভার্বটা হবে, দ্যাটস অল। এখানে সমস্যাটা হলো এইটুকু। সো তাহলে আমরা যদি আসি এই সেন্টেন্সটা, এই অপশনটা, অপশন এ, তাহলে এটা কি কারেক্ট অ্যান্সার না রং অ্যান্সার, এটা আমরা দেখব। আই হোপ তোমরা এটা সবাই তুলে ফেলেছো বা স্ক্রিনশট নিয়ে ফেলেছো। আমি এটা এখনই হটাই দিব, আমি এটা এখনই মিশাই দিব, ক্লিন করে দিব আমি, তাহলে এটা চলে যাবে লেখাটা। যারা এখনই নাওনি, আমি একটু হটে গেলাম, আচ্ছা আমি এদিকে চলে আসি। যারা এখনো নাওনি তারা কাইন্ডলি প্লিজ এটা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় তুলে ফেলো, আমি এটা এখনই বোর্ড থেকে মিশিয়ে ফেলবো। হয়েছে? ওকে, আমি মিশিয়ে ফেললাম। সো এখন আমরা অপশন এ তে আসি। অপশন এ তে দেখো মিস রবিনসন along with her 3 children is coming today। ওকে, সো আমি এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস যে এখানে প্রথমে আমার মাঝখানে along with আছে। সো আমরা একটা জিনিস শিখলাম যে মাঝখানে যদি along with থাকে এবং দুই পাশে যদি দুটো সাবজেক্ট থাকে, তাহলে এই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমার ভার্ব হবে, তার মানে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে না। এখন সেকেন্ড সাবজেক্টটা কি আমার her 3 children, এটা তো একটা প্লুরাল সাবজেক্ট, এরপরে আর হওয়া উচিত ছিল, কিন্তু এটা অনুযায়ী আমার ভার্ব হবে না, কারণ এখানে along with আছে। তাহলে এটা অনুযায়ী ভার্ব হলে কি হয় বলো তো? মিস রবিনসন ইজ কামিং টুডে, দ্যাটস অল। তার মানে কি এটা ঠিক আছে। এখানে ইজ কি মিস রবিনসন এর পরে ইজ বসেছে, মিস রবিনসন তো একটা মানুষ সিঙ্গুলার, এরপরে তার আর বসবে না যে মিস রবিনসন আর কামিং টুডে। সো যেহেতু প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হচ্ছে, তার মানে ইটস টোটালি ওকে, মিস রবিনসন ইজ কামিং টুডে, এটা কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমার এই সেন্টেন্সটা কিন্তু আমার এখানে কারেক্ট, অর্থাৎ প্রথমটা আমার কারেক্ট অ্যান্সার। এ নাম্বার অপশন ইজ কারেক্ট ওয়ান, এ নাম্বার অপশনটা ভুল না। এবার আমরা চলে আসবো অপশন বি তে। আই হোপ এই নাম্বার অপশন সবাই বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি ক্লাসটা প্লিজ আবার ব্যাক করে দেখো, আমি পুরাটা এক্সপ্লেন করছি, ইজিলি বোঝানোর চেষ্টা করেছি, একটা এক্সাম্পলে দিয়েছি, ইনশাআল্লাহ বুঝতে পারবা। তাও যাদের আজকের ক্লাসে বুঝতে সমস্যা হবে, কোনো কোয়েশ্চেন থাকবে, অবশ্যই তোমরা আমাদের ইবিডির ফেসবুক পেজে মেসেজ দিবা যে তুমি এই ক্লাসের এইটা বুঝতে পারো নাই, আমরা অবশ্যই সেটা সলিউশন তোমাকে সাথে সাথে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অপশন বি তে চলে আসছি আমরা এবার। Either Miss Robinson or her 3 children have done this, এটা হলো আমাদের অপশন বি। সো অপশন বি বোঝার আগে এবার আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। এখনো যেটা বুঝলাম জাস্ট লাইক দিস, যে একটা জিনিস আমরা মনে রাখবো যে either দিয়ে ধরো এখানে একটা সাবজেক্ট or এখানে একটা সাবজেক্ট প্লাস ভার্ব, আবার ধরো neither এখানে একটা সাবজেক্ট দেন নর, এখানে আর একটা সাবজেক্ট প্লাস ভার্ব। অলরাইট, খেয়াল রাখবা যে যদি এইরকম টাইপসের কোন সেন্টেন্স আসে বা এইরকম টাইপসের যে সেন্টেন্স গুলো হয়, এইগুলোতে জাস্ট এক্ষুনি তোমরা যেটা শিখলা যে মাঝখানে along with, together with, in addition to, and not, এগুলো থাকলে কি হতো, as well as থাকলে কি হতো, দুই পাশে দুইটা সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভাবতে হচ্ছিল, তাই না? বাট এইটাতে জাস্ট যেটা শিখলা এখনই সেটার উল্টাটা হবে। বেসিক্যালি এটাতে কি হবে, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ফার্স্ট অনুযায়ী হবে না।
এইখানে জাস্ট এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, অর্থাৎ দিস ওয়ান নট দিস ওয়ান, এইটা অনুযায়ী ভার্ব হবে না। কখন হবে এটা খেয়াল করো, যদি তোমার ইদার অর আর নিদার নট থাকে। ভাই আবার খেয়াল করো প্লিজ, স্ক্রিনশট নাও, বোঝো। ইদার অর নিদার নট থাকলে ইদার অরের মাঝে একটা সাবজেক্ট, পরে একটা সাবজেক্ট অরের, আবার নরের আগে যেটা নিদার আর নরের মাঝে একটা সাবজেক্ট, নরের পরের একটা সাবজেক্ট। যদি এরকম হয় তাহলে এই যে এখানে যে ভার্বটা আছে পরে, এই ভার্বটা অলওয়েজ জাস্ট এটা পূর্বের, জাস্ট ভার্বের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, অর বা নরের আগের, অর্থাৎ এই যে ফার্স্ট যে সাবজেক্টটা ছিল ইদার অর নিদার নরের মাঝে, এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে না, পরের এই সাবজেক্ট অনুযায়ী আমার এই ভার্বটা হবে। অর্থাৎ কি যেটা শিখলা জাস্ট সেটার উল্টাটা, তাই না? তাহলে এখন অপশন বি তে চলে আসো। অপশন বি তে দেখো কি হচ্ছে, এখানে বলতেছে ইদার মিস রবিনসন অর হার 3 চিলড্রেন হ্যাভ ডান দিস। অর্থাৎ খেয়াল করো এখানে আমার ভার্বটা কিন্তু দেখো হ্যাভ আছে। মিস রবিনসন তো একটা সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে কি হ্যাভ হয়? মিস রবিনসন হ্যাভ ডান দিস হয়? নো, নেভার, কখনো হয় না। কি হতো? মিস রবিনসন হ্যাজ ডান দিস। মিস রবিনসন থাকলে হ্যাজ হতো, অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়নি। আমার ভার্বটা কোন সাবজেক্ট অনুযায়ী হলো? দিস ওয়ান, হার 3 চিলড্রেন। কারণ আমি জাস্ট আগের অপশন সলভ করতে যে দেখাইলাম যে চাইল্ড সিঙ্গুলার এন্ড চিলড্রেন হলো প্লুরাল, এবং প্লুরাল চিলড্রেনের পর কি ভার্বটা প্লুরাল হয়। সেখানে হার 3 চিলড্রেনের পর সেজন্য কি দেখো হ্যাভ হয়েছে, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট বা নাউন এন্ড প্লুরাল ভার্ব। অর্থাৎ ইদার অর থাকার জন্য পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়েছে, অরের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়নি, যেটা আমি এখানে দেখাই দিছি তোমাকে লিখে। এরকম যে কোনো কিছু হইতে পারে। আমি একটা এক্সাম্পল লিখে দিই, তোমরা দেখো। একটা এক্সাম্পল দিচ্ছি আমি, লাইক নিদার the boy nor his friends are coming today. সো এখানে তোমরা খেয়াল করো কি হইলো, যে নিদার এর পরে একটা সাবজেক্ট ছিল দ্য বয়, নর এর পরে একটা সাবজেক্ট ছিল হিজ ফ্রেন্ডস। এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা হলো। দ্য বয় হলে কি হতো? দ্য বয় ইজ কামিং টুডে হইতো, কিন্তু দ্য বয় অনুযায়ী হয় নাই। পরের যে সাবজেক্টটা হিজ ফ্রেন্ডস, এটা অনুযায়ী আমার ভার্ব হয়েছে, যে নিদার হিজ ফ্রেন্ডস আর কামিং টুডে, এটা অনুযায়ী ভার্বটা হয়ে গেছে, দ্য বয় অনুযায়ী হয় নাই। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে না ইদার অর নিদার নরের রুলসটা, যে ইদার অর নিদার নরের ক্ষেত্রে এগুলোর মাঝখানে এবং তারপরে অর নরের পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, পূর্বের অনুযায়ী না। তাহলে এবার আমি এটা মিশিয়ে দিচ্ছি, আমি এটা মিশিয়ে ফেলছি, হোপফুলি স্ক্রিনশট নিয়েছো। সো খেয়াল করবা যে তোমার এই অপশনটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মিস রবিনসন এবং এখানে দেখতে পাচ্ছি হার 3 চিলড্রেন। সো এখানে লেখা আছে হ্যাভ, অর্থাৎ এই হ্যাভটা পরের সাবজেক্ট হার 3 চিলড্রেন অনুযায়ী হয়েছে। তার মানে এটা কি অবশ্যই আমার কারেক্ট অ্যান্সার। ইয়াপ, ইউ আর রাইট, আমাদের এও কারেক্ট ছিল এন্ড বিও কারেক্ট অ্যান্সার। আমরা পরপর দুইটা অপশনই কারেক্ট পেয়ে গেছি, যেহেতু এখানে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়েছে আর ইদার অরের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়েছে। সো এটা কারেক্ট অ্যান্সার। এই দুটো হোপফুলি বুঝতে পেরেছো। এবার আমি চলে আসবো সি নাম্বার অপশনে। সি নাম্বার অপশনটা লিটারালি খুব ইজি। I firmly believe that all of you can answer this question and can identify whether it's correct or wrong. সি নাম্বারটা অবভিয়াসলি কারেক্ট, বুঝতে পারছো, খুবই সহজ। মাঝখানে এন্ড আছে, তো তোমরা তো জানো এন্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট, আলাদা আলাদা দুইটা ব্যক্তি বা বস্তু এন্ড দ্বারা যুক্ত, তারা সর্বদা কি প্লুরাল। সো তারপরে অবশ্যই কি আমার ভার্বটা প্লুরাল একটা ভার্ব হবে। লাইক আমি বলতে পারি যে মাই ফ্রেন্ডস এন্ড মাই কাজিনস আর কামিং টুডে, রাইট? অথবা আই এন্ড রহিম আর গোয়িং টু দ্য পার্টি। সো আমি একজন ব্যক্তি, রহিম একজন ব্যক্তি, আলাদা আলাদা দুইজন ব্যক্তি, এন্ড দ্বারা যুক্ত হয়েছে প্লুরাল, সো ভার্বটা প্লুরাল হবে। সো সিম্পল। সো এখানে দেখো মিস্টার রহিম এন্ড হিজ ব্রাদার্স হ্যাভ রিচড দ্য এয়ারপোর্ট। সো এখানে কি হ্যাভ হয়েছে, প্লুরাল ভার্ব, হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল, ইউ নো ইট। সো এখানে হ্যাভ কেন হলো? কারণ এন্ড দ্বারা যুক্ত দুইটা প্লুরাল সাবজেক্ট আছে, একটা মিস্টার রহিম, একটা হিজ ব্রাদার্স। সো এন্ড দ্বারা যুক্ত দুইটা প্লুরাল সাবজেক্ট থাকার জন্য এরপরের ভার্বটা আমার প্লুরাল হয়ে গেছে। সো সিম্পল। সো এ অবশ্যই বুঝতেই পারছি, এটা বলার অপেক্ষা রাখে না ভাই, সি নাম্বারটা আমার কারেক্ট অ্যান্সার। এটা নিয়ে কারো কোনো ইনশাআল্লাহ ডাউট নাই। সো এটা যেহেতু খুবই ইজি, এটা নিয়ে আর ডিসকাস করার আমার কিছু নাই। আমি এবার চলে আসবো ডি নাম্বারটাতে। আমি বলার আগে তোমরা অ্যান্সার দিয়ে দাও whether the D number option is correct or wrong.
ইয়েপ ইউ আর রাইট, অবভিয়াসলি এটাও কারেক্ট, তুমি বুঝতে পারছো, কারণ আমরা জাস্ট আমাদের ফার্স্ট অপশনে পড়েছি যে দুই পাশে দুইটা সাবজেক্ট এন্ড মাঝখানে যদি অ্যাজ ওয়েল অ্যাজ ছিল, কিন্তু আবার ক্লাসটা রিওয়াইন্ড করো অথবা তোমরা যারা তুলেছো খাতা স্ক্রিনশট নিয়েছো সেখানে দেখো যে মাঝখানে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এন্ড নট, ইন অ্যাডিশন টু এগুলো থাকলে কি পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এখন মজার বিষয় হলো যে ঠিক আছে পরের সাবজেক্ট হলো ফাহিম, ফাহিম অনুযায়ী এখানকার ভার্ব হয়েছে, লাইক ফাহিম নোস ইট, এখানে কোনো সমস্যা নাই। সো এই ক্ষেত্রে যদি কেউ এটাও না দেখে, সাপোজ তুমি রুলসটা জানো না বা পড়ালেখা করো নাই, পড়ো নাই, তো তাও তুমি দেখো, তোমার ইংলিশের একটা সিম্পল বেসিক থাকলে তুমি বুঝতে পারবা এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে আছে আজিজ, অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে আছে ফাহিম। সো আজিজ তো সিঙ্গুলার, ফাহিমও তো সিঙ্গুলার, দুটোই তো সিঙ্গুলার, সো আমি ভার্ব তো সিঙ্গুলারই দিব। সো সেই জন্য নোস ইট সিঙ্গুলার, প্লুরাল ভার্ব হলে কি হতো, নো হতো। প্লুরাল ভার্ব হলে এখানে নো হতো, কে এন ও ডব্লিউ, নো হইতো। সো নো সিঙ্গুলার ভার্ব যেহেতু সিঙ্গুলার সাবজেক্টের পরে বসেছে, সিঙ্গুলার সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সো এখানে নোস হয়েছে। সো দিস ইজ আ সিঙ্গুলার ওয়ান। সো এই জন্যই দেখো ফাহিম সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী ভার্বটাও সিঙ্গুলার, তার মানে তো এটা ঠিক আছে। অর্থাৎ আমাদের এক নাম্বার কোয়েশ্চেনের এ বি সি ডি চারটা অপশনই কারেক্ট ছিল, একটা ভুল ছিল না। সো যারা যারা আগেই বলেছিলাম গেস করো কোনটা কারেক্ট অ্যান্সার হবে, তুমি বাইর করতে পারছো কিনা, এবার একটু মিলে নাও তো কারা কারা ঠিক করেছো এবং তোমার গেসটা কি ঠিক ছিল, তুমি কি জানতে না এখন কি জানলা, তুমি এগুলো বুঝতে পারলা কিনা, তোমার গেস এন্ড এখনকার অ্যান্সার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, এটা প্লিজ বোঝার চেষ্টা করো এবং এটা বুঝে নাও সলভটা যে কিভাবে হলো। এবং খেয়াল করো এখানে কিন্তু তুমি কি কি শিখতে পারলা, একটা তুমি শিখতে পারলা যে মাঝখানে অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, এন্ড নট, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো থাকলে পূর্বের সাবজেক্টটা, এই যে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হতো, এটা শিখেছো। তারপর কি শিখলাম, ইদার অর আর নিদার নর এর মাঝখানে এবং পরে দুইটা সাবজেক্ট থাকলে এই যে পরের সাবজেক্টে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, এটা শিখেছো। আর আরেকটা শিখেছো বলবো না কারণ ছোট বাচ্চা কাল থেকে তোমরা এটা জানো যে এন্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট আলাদা আলাদা, প্লুরাল এরা সবসময় বোঝায়, এন্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট, তাহলে এটা কি অবশ্যই প্লুরাল সাবজেক্ট, সো এরপরে ভার্বটা আমার প্লুরাল হবে, দ্যাটস অল। সো হোপফুলি এই চারটা অপশন এ বি সি ডি সবার ক্লিয়ার। সো আমি এখন তাহলে 2 নাম্বার কোশ্চেনে চলে যাব, আমি এটা উঠাই দিব। আবারও বলছি যারা বুঝেন নাই, যাদের স্টিল সমস্যা আছে, কোন রকম কোয়েরিজ আছে, তারা প্লিজ বলবে, আমাদের মেসেজে একটা মেসেজ দিবে আমাদের ফেসবুক পেজে। আর মনে করাই দিই আমাদের কিন্তু আজকের এই ক্লাসের একটা শেয়ার ক্যাম্পেইন চলছে। আমি ফার্স্টে বলেছি এটা আমরা 100 শেয়ার চাই, আজকের ক্লাসটার আমরা 100টা শেয়ার চাই। এন্ড প্লিজ সবাই এই ক্লাসটা নিজের নিজের ফেসবুক প্রোফাইল প্রত্যেক জায়গায় শেয়ার করো। যদি আজকের ক্লাসটা আমাদের 100টা শেয়ার হয়, অনলি 100টা শেয়ার হয়, তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর উপর একেবারে ফুল প্যাকেজ 7টা ক্লাস ফ্রি দিব এবং ইনশাআল্লাহ প্রত্যেকের রাইট ফর্ম অফ ভার্বস আমরা এটা ক্লিয়ার করে নিব। সো এই ক্লাসটা জাস্ট 100টা শেয়ার চাই, সেজন্য আমাদের আর কিচ্ছু না। সো ক্লাসটা প্লিজ শেয়ার করতে ভুলো না। যারা এখন এসে আমাদের সাথে যুক্ত হয়েছো, ক্লাসটা দেখছো, তারা প্লিজ ক্লাসটা এখনই শেয়ার করে দাও নিজের ফেসবুক প্রোফাইলে। এন্ড তুমি চাইলে সেটা একটা স্ক্রিনশট আমাদের ফেসবুক পেজের মেসেজে পাঠিয়ে দিতে পারো। আমরা এবার চলে আসবো 2 নম্বরে। সো দেখি 2 নম্বরে কি বলছে। অপশন এ বি সি ডি চারটা অপশন, এন্ড অপশন এ ইজ neither of the roads lead to the railway station. Option B, neither of the roads leads to the railway station. Option C, neither of the roads are leading to the railway station. And option D, neither of the roads are led to the railway station. সো যারা যারা অপশনটা দেখছো বুঝছো, তাড়াতাড়ি তোমাদের অ্যানসার করে ফেলো এবং মিলাই ফেলবা আমার সলভের সাথে। তোমাদের অ্যানসার কি মিলছে, তোমরা কি কারেক্টটা বাইর করতে পারছো, এটা মিলায় নাও, দেখো তুমি কতটা জানো এবং এখন কতটা জানবা, তোমার জানা কতটা কারেক্ট ছিল এবং কতটা এখন শিখছো, এটা বের করে ফেলো। সো আমি সলভে চলে যাই। বেসিক্যালি এটার টার্মটা হচ্ছে এরকম, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা অনেকেই জানি যে এই যে দেখো তোমার one of the, either of the, and obviously neither of the, one of the, either of the and neither of the, এই তিনটার পরেই ভাই, এই তিনটার পরেই মনে রাখবা তোমরা প্লিজ অলওয়েজ নাউন প্লুরাল, এই তিনটার পরে নাউন প্লুরাল, and the verb will be undoubtedly singular. So এই যে তিনটা আমি এখানে লিখেছি, one of the, either of the, neither of the,
সো ওয়ান অফ দা, ইদার অফ দা, নিদার অফ দার পর সর্বদা, সর্বাবস্থায়, অলওয়েজ নাউনটা হবে প্লুরাল, বুঝছো? আর এই ভার্বটা হবে সিঙ্গুলার। এখন এটা তোমাকে বুঝতে হবে যে একটা সিঙ্গুলার ভার্ব কি, প্লুরাল নাউন কি, সিঙ্গুলার নাউন কি। আই ফার্মলি বিলিভ এগুলো সবাই জানো। যারা জানো না, ইনশাআল্লাহ আপকামিং টাইমে আমাদের সিঙ্গুলার প্লুরালের উপর অনেক ক্লাসেস আসবে, ক্লাসগুলো করবা অবশ্যই। আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে থাকো, ইনশাআল্লাহ ইংলিশের সব প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো ওয়ান অফ দ্য পর নাউন প্লুরাল এন্ড ভার্ব সিঙ্গুলার, এবং এটা নিদার অফ দ্য, ইদার অফ দ্য দুটোর ক্ষেত্রে সেম। সো এই রুলসটা যদি বুঝে থাকো তাহলে একটু দেখো তো অপশনে, আমি একটু এদিকে চলে আসি, আমরা একটু অপশনটা মিলাই দেখি যে অ্যাকচুয়ালি কোনটা কি যায়। হ্যাঁ, যারা আমাদের জন্য ভালো হবে। সুন্দর করে আমি কালিটা চেঞ্জ করে ফেলি গ্রিন চলে যাই। এবার একটু গ্রিন লিখি। সো দেখো এখানে ফার্স্টে কি আছে, নিদার অফ দা, খুবই ভালো বিষয়। পরেরটাতে আছে কি, নিদার অফ দা, তারপরটাতে আছে কি, নিদার অফ দা, তারপরটাতে আছে কি, জাস্ট নিদার। অলরাইট, সো দেখো অপশন এ তে কি বলছে, নিদার অফ দা রোডস। আমরা জানি রোড সিঙ্গুলার, রোডস প্লুরাল, এখানে এস আছে। সো নিদার অফ দা পর নাউন প্লুরাল, কি মিলছে? এই যে নিদার অফ দা পরে নাউন প্লুরাল, মিললো না? রোডস। লিড টু দা রেলওয়ে স্টেশন, লিড, বলো তো লিড কি সিঙ্গুলার ভার্ব না লিড প্লুরাল ভার্ব? লিড করা। সো আমরা ক্যাজুয়ালি কি বলি, আমি কি করে বুঝবো ভাই, আমি বুঝবো কেমনে যে এই ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল ভার্ব? আমি তখন বললাম, আবারও বলছি, কারণ এগুলো নিয়ে আমরা দেখি যে অনেকেরই কনফিউশন থাকে, সমস্যা থাকে, সিম্পল এই জিনিসটা বুঝতে পারে না। দেখো, দে লিড আস এন্ড হি লিডস আস। তো এই যে দে সিঙ্গুলার না প্লুরাল? দে মানে একজন না একের অধিক, দুইজন, তিনজন বা 10 জন, 100 জন তো হইতে পারে, রাইট? তো এটুক তো জানো, দে মানে প্লুরাল। সো দের পরে কি বসেছে, লিড বসেছে না? সো প্লুরালের পরে যেটা বসবে ভার্বের ফরম্যাট, সেটা হলো প্লুরাল ভার্ব, ভার্বের প্লুরাল ফর্ম। আর হি মানে কি, সে, একজন, একটা, মানে কি সিঙ্গুলার না? হির পরে কি বসেছে, লিডস, এটা কি সিঙ্গুলার ফরম্যাট। লিডের সাথে এস যুক্ত হয়েছে কখন, হির পর। এটাকে বলা হয় ভার্বের সিঙ্গুলার ফর্ম বা সিঙ্গুলার ফরম্যাট। অলরাইট, সো এই যে প্লুরাল ভার্ব লিড, সিঙ্গুলার ভার্ব কি, লিডস। কেন লিড সিঙ্গুলার? কারণ সিঙ্গুলারের পরে লিডস বসে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর কেন লিড প্লুরাল? কারণ প্লুরালের পরে লিড বসে। হোপফুলি এবার বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো এই নাম্বারটা, নিদার অফ দ্য রোডস লিড টু দ্য রেলওয়ে স্টেশন। এখানে নিদার অফ দ্য পরে রোডস, রোডের সাথে এস দিয়েছে, মানে নাউন প্লুরাল আছে, কিন্তু লিড ভার্ব তো প্লুরাল। কিন্তু আমাদের রুলস কি সেটা বলে? অবভিয়াসলি না, অ্যাকচুয়ালি না। কজ নিদার অফ দা, ইদার অফ দা বা ওয়ান অফ দার পরে দেখো নাউন প্লুরাল, কিন্তু ভার্বটা আমার সিঙ্গুলার হওয়া লাগতো, কিন্তু আমার ভার্ব এখানে প্লুরাল, তার মানে এটা কি রং, এটা কিন্তু কারেক্ট না। সো এই নাম্বারটা তাহলে আমাদের রং অ্যান্সার, এটা আমরা কারেক্ট দিতে পারছি না, দিস ইজ রং। সো এটা গেল। এবার আমরা বি তে আসি, নিদার অফ দা রোডস লিডস টু দা রেলওয়ে স্টেশন। সো এটা মিলাও দেখি, নিদার অফ দার পরে কি, রোডস, অর্থাৎ নিদার অফ দার পরে কি আমার নাউন প্লুরাল, রোডস, কি মিলছে, মিলছে, রোডস। তারপর আছে কি, লিডস টু দা রেলওয়ে স্টেশন। লিডস কি সিঙ্গুলার না প্লুরাল ভার্ব? এখনই বুঝালাম ক্লিয়ার করে, হি লিডস আস, সিঙ্গুলারের পরে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, তার মানে নিদার অফ দার পর এই দেখো নাউন প্লুরাল, রোডস, লিডস, ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ নিদার অফ দা, এই যে নাউন প্লুরাল, রোডস, লিডস, ভার্ব সিঙ্গুলার, মিললো না? তাহলে বি নাম্বার কি কারেক্ট অপশন। সো অবভিয়াসলি আমাদের বি নাম্বার অপশনটা কারেক্ট, আমরা কারেক্ট পেয়ে গেছি, নিদার অফ দা রোডস লিডস টু দা রেলওয়ে স্টেশন। এবার সি নাম্বারটা একটু দেখো, সি নাম্বারটা একটু দেখো, নিদার অফ দা রোডস আর লিডিং টু দা রেলওয়ে স্টেশন। নিদার অফ দার পরে রোডস, অর্থাৎ নাউন প্লুরাল, কিন্তু আর ভার্ব তো প্লুরাল করে দিছে। মানে এটা তো জানো, এটা বলা লাগবে আর তো প্লুরাল ভার্ব, ইজ সিঙ্গুলার, হি ইজ ডুইং দ্য জব, দে আর ডুইং দ্য জব, প্লুরালের পরে আর বসেছে। সো এখানে আমার রুলস অনুযায়ী এটা অবভিয়াসলি হইল না। নিদার অফ দার পরে নাউন প্লুরাল সেটা ঠিক ছিল, ওখানে রোডস লিখেছে সি নাম্বারে, কিন্তু দেখো ভার্ব তো সিঙ্গুলার দেয় নাই, ভার্ব প্লুরাল হয়ে গেছে আর। এখানে কি হলে এটা কারেক্ট অ্যান্সার হতো বলো তো? ইজ হলে অবশ্যই। এখানে যদি এটা সেন্টেন্সটা এরকম হইতো, the neither of the roads is leading to the railway station, তাহলে আমার সি নাম্বারটা অবশ্যই কারেক্ট হয়ে যেত। তার মানে আনফরচুনেটলি আমার সি নাম্বারটা দ্যাটস আ রং অ্যান্সার, এটা আমাদের হবে না। আমরা ডি তে চলে আসবো। ডি বলছে neither roads are lead to the railway station। সো ভাইরা বোনেরা, neither এর পরে অফ দাই যে থাকতে হবে, ইটস নট দ্য ক্যাচ। neither এর পরে অফ নাও থাকতে পারে, বাট রুল শুড বি দ্য সেম ওয়ান। এখানে দেখো neither roads, neither এর পরে roads নাউন প্লুরাল বলেছে, কিন্তু আর ভার্ব তো প্লুরাল,
সো তাহলে কি হইলো? তাহলে তো হইলো না। এখানে কি হওয়া উচিত ছিল বলো তো? neither roads is leading to the railway station, এখানে ইজ হওয়া উচিত ছিল, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যেত। তার মানে আমার এটাও রং, অর্থাৎ আমাদের 2 নম্বরে এবার একটাই কারেক্ট অপশন, আগেরটাতে একে 4টায় কারেক্ট ছিল এবিসিডি, বাট 2 আমাদের একটা কারেক্ট অ্যান্সার, অনলি বি, অর্থাৎ এবিসিডি এর মধ্যে এ সি ডি রং এন্ড দ্য বি ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান। কারা কারা গেস করেছিলা, কাদের কাদের গেস মিললো, কারা কারা পেরেছো, এন্ড কারা কারা এখন শিখলা ভুল গেল, প্লিজ নিজেরা নিজেরা মিলাই ফেলো, দেখো তোমার কোথায় ল্যাকিংসটা ছিল, তুমি এখন এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ভাই প্লিজ বুঝে নাও, জিনিসটা ক্লিয়ার করে নাও, কজ এগুলো ভাই লাইফের একটা সম্পদ, এগুলো বোঝা খুবই দরকার। আপকামিং লাইফে তুমি যত এক্সামস দিবা টিল ইউর বিসিএস এক্সাম, তুমি এই জিনিসগুলোই পাবা। ইংলিশ গ্রামারে, রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, এগুলো থাকবে। এবং আমরা আগেই বলেছি যে আজকের ক্লাসটা একটা 100% কমন ক্লাস, এখান থেকে তুমি প্রচুর কমন পাবা। অলরাইট, ওকে, সো হোপফুলি বুঝতে পেরেছো 2 নম্বরে বিটা কেন কারেক্ট অ্যান্সার হলো, এবং এটা সবাই বুঝতে পেরেছো। আমরা একটা জিনিস সবাই জানি, একটা আমরা এক্সাম্পল প্রায় দেখি যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ ডক্টর। সো এখানে ওয়ান অফ মাই এরপরে কিন্তু দেখো ফ্রেন্ডস, নাউন প্লুরাল, ইজ ভার্ব সিঙ্গুলার, ফ্রেন্ডস আর হওয়া উচিত ছিল, কিন্তু ফ্রেন্ডস ইজ হয়েছে কেন? কারণ আমার শুরুতে সোজা হিসাব ওয়ান অফ আছে, ওয়ান অফ দা এগুলো থাকলে সর্বদা নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখা লাগবে। ওকে, এই জিনিসগুলো বেশ ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো বুঝতে হবে এবং খেয়াল রাখা লাগবে। সো এইরকম আসলে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের বুঝে রাখা খুব দরকার। ইভেন আমরা ডিগ্রি করতে যে সুপারলেটিভ ডিগ্রিতে দেখবা সব সময় ওয়ান অফ বা ওয়ান অফ দ্য পর প্লুরাল হয় নাউনটা। আমরা অনেকে এটার এক্সপ্লেনেশনটা জানি না যে আচ্ছা এটা কেন হয়, কিন্তু আই হোপ আজকের ক্লাসের পর এটা বুঝতে পারছো বা বুঝতে পারবা যেটা কেন হয়। তো যেমন আমি একটা দিয়েই এক্সাম্পল দিয়ে দেখাই দিই, তাহলে তোমাদের ক্লিয়ার থাকবে, বিকজ তোমরা যতটা ক্লিয়ার হও আমাদের ততটা ভালো লাগে যে তোমাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি, জিনিসটা মাথায় ঢুকাইতে পারছি। ওকে, যেমন দেখো শি ইজ one of the tallest girls, এই দেখো এখানে গার্লস এস হয়েছে। সো এটা কেন হয় আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে? কারণ সোজা হিসাব ভাই, এখানে ওয়ান অফ দা আছে, এই জায়গাটাতে যেহেতু ওয়ান অফ দা আছে, সো ওয়ান অফ দা থাকার জন্য এখানে এই যে গার্লস সবসময় প্লুরাল হয়, অর্থাৎ আমার নাউনটা প্লুরাল নাউন হয়, কারণ আমরা জানি যে ওয়ান অফ বা ওয়ান অফ দা থাকলে এরপরে নাউনটা প্লুরাল হবে। ওকে, সো হোপফুলি এটা সবাই ইনশাআল্লাহ বুঝতে পেরেছো। আবারও বলছি, বুঝতে না পারলে আমাদের ইনবক্সে নক দিবা। ওকে, আই হোপ 2 নাম্বার সবাই ক্লিয়ার, কেন অপশন বি কারেক্ট, কেন এসিডি রং, এটা আমি এখানে লিখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিচ্ছি যে এই তিনটার পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার হবে, দ্যাটস অল, আমি মিশাইলাম। ওকে, সো এটা আমাদের ডান। এবার আমরা খুবই 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 সুন্দর করে চলে যাব নাম্বার 3 তে, অর্থাৎ 3 নাম্বার কোশ্চেনটাতে আমরা এবার চলে যাব। সবাই 3 নাম্বার কোশ্চেনে চোখ দিয়ে ফেলবা। সো 3 নাম্বার কোশ্চেন এবার আমরা দেখি যে কি বলছে আমাদেরকে। 3 নাম্বার কোশ্চেনে আমাদের টাস্কটা কি, তাড়াতাড়ি অপশনস গুলো দেখে নাও, যারা যারা পারছো নিজে নিজে অ্যানসার করতে অ্যানসার করে ফেলো। খেয়াল করো ভাই তোমার অ্যানসার ঠিক হচ্ছে কিনা, মিলছে কিনা। আবারও বলছি ক্লাসটা শেয়ার করো, যারা এখনো ক্লাস শেয়ার করো না কিন্তু ক্লাসটা দেখছো, প্লিজ আই কর্ডিয়ালি রিকোয়েস্ট ইউ ভাই ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, এই ক্লাসটা আজকে শেয়ার করো। আমরা চাচ্ছি ক্লাসটা আজকে 100 শেয়ার হোক। এই ক্লাসটা 100 শেয়ার হলেই অবশ্যই আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর উপর ফুল 7টা ক্লাস ফ্রি দিব ইনশাআল্লাহ, যেটাতে গোটা রাইট ফর্ম অফ ভার্বস এর সব কমপ্লিট হয়ে যাবে। সো এই ক্লাসটা তোমার প্রোফাইলে প্লিজ শেয়ার করবে এবং সেটা একটা স্ক্রিনশট নিয়ে ইবিডি এডুকেশন বাংলাদেশ এর ফেসবুক পেজে মেসেজে ইনবক্সে পাঠিয়ে দেবা। 3 নাম্বার বলছে দেখো, I dash the assignment by Friday. So which one is the correct answer? A, B, C or D? So correct answer তোমরা বের করো। বের করার আগে আমি তোমাদেরকে একটু দেখাই দিই, বলে দিই যে অ্যাকচুয়ালি কি করে বাইট করতেছি বা এটা কেন হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে লাস্টে আছে বাই ফ্রাইডে, দেখতে পাচ্ছ হোপফুলি বাই ফ্রাইডে। সো মনে রাখবো খুবই ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, দ্যাট ইজ কোন সেন্টেন্সে বাই প্লাস টাইম থাকলে, কোন সেন্টেন্সে বাই প্লাস টাইম থাকলে সর্বদা ফিউচার পারফেক্ট টেন্স হবে। আমি আবারও বলছি বাই প্লাস টাইম থাকলে। এখন আমার কথা হলো টাইমটা কোন টাইম,
এই টাইমটা হইতে পারে তোমার যে কোনো একটা ডে, লাইক ফ্রাইডে, স্যাটারডে, সানডে। এই টাইমটা হইতে পারে মান্থ, ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ, এপ্রিল, হতে পারে সাল 2025, হতে পারে সময় at 4 PM, at 5 PM, হতে পারে মর্নিং, সকালে, বা হতে পারে দুপুর, আফটারনুন, বা ইভিনিং। এই যে এতগুলো লিখলাম, এই সবগুলোই হচ্ছে হলো এই টাইমের অন্তর্ভুক্ত। অর্থাৎ একটা সেন্টেন্সে বাই প্লাস টাইম মানে বাই টুডে, বাই টুমরো, বাই মার্চ, বাই জুন, বাই জুলাই, বাই 2025, বাই 2015, বাই 4 PM বা বাই 5:30 PM, বাই মর্নিং, বাই ইভিনিং, বাই নাইট। সো এই যে এগুলো যদি থাকে, অলরাইট, অর্থাৎ সময় যদি বোঝায় বাই প্লাস টাইম থাকে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। সো এখন ফিউচার পারফেক্ট টেন্স কোনটা? ফিউচার পারফেক্ট টেন্স কোনটা? ফার্মলি বিলিভ তোমরা এটা জানো, দ্যাট ইজ উইল হ্যাভ, এন্ড এরপরে কি হবে? উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি ফর্ম। এই যে এটা হচ্ছে না আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের ফরম্যাট, রাইট? উইল হ্যাভ ভার্বের পিপি। এবার আমি আর কিছু বলবো না, শর্ট করে তোমরা অ্যানসারটা বের করে ফেলো, খুবই সিম্পল। আই ড্যাশ দ্য অ্যাসাইনমেন্ট বাই ফ্রাইডে। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের লাস্টে যে এখানে বাই প্লাস টাইম আছে, বাই ফ্রাইডে, বাই এর পরে একটা ডে দিছে ফ্রাইডে। সো যেহেতু টাইম আছে, সো এখানে আমি অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স দিব। হ্যাভ কমপ্লিটেড, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে না। উইল কমপ্লিট, এটা ফিউচার ইনডিফিনিট হবে না। উইল বি কমপ্লিটিং, future continuous এটা হবে না। So obviously will have completed. Yep, you are right. D is the correct answer. এখানে আমার এই তিনটাই ভুল ছিল, B, A, B, C হচ্ছে না, D হলো correct answer, that I will have completed the assignment by Friday, অর্থাৎ will have completed, future perfect tense. সো এই কারণে আমার ডি হলো কারেক্ট অ্যান্সার। 3 নাম্বার আর কিচ্ছু না, একেবারে সিম্পল, ইজি। আই হোপ 3 নাম্বার সলভ। সবাই এই জিনিসটা বুঝতে পারছো ভাই? প্লিজ মনে রাখবা, এই বাই প্লাস টাইম সেন্টেন্সের শুধু লাস্টে না, শুরুতেও থাকতে পারে। যেমন আমি বলছি, আমার কথা শোনো ভালোভাবে, আমি বলছি, সাপোজ আমি বললাম বাই টুমরো আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। কি বললাম? বাই টুমরো আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। অর্থাৎ বাই টুমরো, বাই প্লাস টাইম দিয়ে সেন্টেন্সটা শুরু হলো, তারপরে কি বললাম? I will have completed the task, অর্থাৎ will have completed। আমি ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করছি। কেন ইউজ করছি? কারণ এই সেন্টেন্সে বাই প্লাস টাইম আছে, বাই টুমরো। সো এরকম বাই টুমরো, বাই ফ্রাইডে, বাই টুডে, বাই 6 PM, বাই 2025, বাই দ্য নেক্সট ডে, এই যে এরকম বাই প্লাস টাইম থাকলে will have ভার্বের পিপি ফর্ম, will have completed, will have done, will have arranged, এক কথায় ফিউচার পারফেক্ট টেন্স হবে সেন্টেন্সে। দ্যাটস অল, এটাই আমি এখানে লিখে দিছি। হোপফুলি বুঝতে পেরেছো ইনশাআল্লাহ সবাই। এটা স্ক্রিনশটটা নিয়ে নাও বা খাতায় তুলে ফেলো, আমি ক্লিন করে নিচ্ছি এটা। এবার আমরা সুন্দর করে চলে যাব আমাদের পরের অপশনে। আমরা 3 নম্বর অপশনে সলভ করে ফেলেছি, ওখানে আমাদের একটাই কারেক্ট ছিল, দ্যাট ওয়াজ অপশন ডি। আমরা এবার চলে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 4, এই কোয়েশ্চেনটাতে, এবং আমরা দেখবো যে এখানে কোনটা কারেক্ট অ্যান্সার এবং কেন কারেক্ট অ্যান্সার। যারা যারা কারেক্ট অ্যান্সার গেস করছো 3 নম্বরে কি ছিল দেখে নাও, তুমি পারছিলা কিনা। এবার 4 নাম্বার ট্রাই করো, এ বি সি ডি, 4 নম্বরে which one is the correct answer, 4 নম্বরে গেস করো, এন্ড দেন আমি অ্যানসার বলার পর মিলাও তোমার গেস, তুমি যেটা ভেবেছিলা সেটা এবং এটা ঠিক কিনা। বেশি নাই, আই নো তোমরা দেখেছো অনলি 8টা কোয়েশ্চেন ছিল। এন্ড আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের টপিকস গুলো সাবজেক্ট অফ এগ্রিমেন্টের, আমরা সেগুলো এখানে শেয়ার করতেছি, সেগুলো আজকে ক্লাসে দেখাচ্ছি। সো 4 নম্বরে বলছে, দেখো ফার্স্ট এক, many a man is present in the meeting. Option B, many a men are present in the meeting. Option C, many a children has liked the gift. And option D, many a child has liked the gift. আমি আবার বলছি, আজকের ক্লাসের শুরুতে আমি বলেছি চাইল্ড হচ্ছে সিঙ্গুলার এন্ড চিলড্রেন হচ্ছে প্লুরাল। হোপফুলি মনে আছে সবার, আর যারা জানো বা আগে থেকে জানতা, মাশাআল্লাহ, খুব ভালো। সো খেয়াল করো, এই সেন্টেন্সে পুরাটাই প্রত্যেকটা মেনি এ দিয়ে শুরু হয়েছে। আই নো তোমরা অনেকে দেখে ভাবছো যে আরে এই টাইপসের প্রশ্ন তো অনেক পাই, এই মেনি এ এই টাইপসের জিনিস কি আমরা অনেক দেখি, রাইট? প্রায় আমরা কনফিউজ হয়ে যাই। সো মেনি এ থাকলে খুবই সিম্পল, এখানে কনফিউজ হওয়ার বা ভয় পাওয়ার লিটারালি কিছুই নাই। মনে রাখবা মেনি এ প্লাস এরপরে সর্বদা আমার নাউনটা হবে সিঙ্গুলার, নাউনটা হবে সিঙ্গুলার এন্ড প্লাস আমার ভার্বটা হবে সিঙ্গুলার। অর্থাৎ মেনি এ এর পর আমার নাউন এন্ড আমার ভার্ব, they both should be the singular one, that's all, আর কিছু না। সো মেনি এর পর নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। তাহলে এবার দেখো তো এই রুলস অনুযায়ী তুমি নিজে মিলাও
কোনটা কারেক্ট অ্যান্সার? এ নাম্বারে কি বলছে? মেনি আ ম্যান ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। সো মেনি এ, এই যে মেনি এর পরে কি বললো? ম্যান। ম্যান তো সিঙ্গুলার, ম্যানের প্লুরাল কি? মেন, এম-ই-এন, মেন, রাইট? সো মেনি এ ম্যান ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। মেনি এর পরে ম্যান সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, তার মানে মেনি এর পর নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, তাহলে কি কারেক্ট অ্যান্সার না? তারপরে তো কিছু না, প্রেজেন্ট ইন দ্য মিটিং, ওটা তো দেখার বিষয় না। মেনি এ ম্যান অর্থাৎ নাউন ভার্ব সিঙ্গুলার, তার মানে এ আমার কি কারেক্ট অ্যান্সার। বি নাম্বারটা দেখো তো, নিজেরা বাইর করো, একটু মাথা খাটাও। মেনি এ ম্যান আর প্রেজেন্ট ইন দ্য মিটিং, এখানে মেনি এর পরে ম্যান, নাউন সিঙ্গুলার, ভালো কথা, মেন হলে প্লুরাল হইতো, কিন্তু আর এটা কি সিঙ্গুলার ভার্ব? তোমরা তো আমার চেয়ে ভালো এখন জেনে যাওয়ার কথা, আর কি প্লুরাল, তাই না? ইজ সিঙ্গুলার, এখানে কি হওয়া উচিত ছিল? মেনি এ ম্যান ইজ হওয়া উচিত ছিল, বাট সেটা তো হয় নাই। Unfortunately, this is the wrong one. Option C, many a children has liked the gift. Many এর পর children, noun করে দিছে আমার plural, but has verb করছে singular, অর্থাৎ এখানে উল্টাপাল্টা করছে না? তুমি কি দেখলা? many এর পর noun singular, verb singular, তোমরা তো জানো children plural noun, কিন্তু এখানে many এর পরে তাহলে children কেন? It should have been child, right? So এটা তাহলে কি ভুল, many এর পরে noun plural করছে। So unfortunately এটা wrong option. And option B, many a child has liked the gift. Many এর পরে child, yep, you are right, singular noun. And many a child has singular verb, তার মানে ডি নাম্বার আমার কারেক্ট অপশন। অর্থাৎ 4 এ কোনটা কারেক্ট ছিল? 4 নাম্বার কোশ্চেনে এ এন্ড ডি এই দুইটা কারেক্ট ছিল, বি সি রং ছিল। যারা যারা গেস করছিলা দেখো তোমার গেস কি ঠিক ছিল, তুমি কি বাই করতে পেরেছিলা? যারা জানতা না তারা প্লিজ আজকে জেনে নাও, শিখে নাও, বুঝে নাও, এটা খাতায় তুলে নাও, স্ক্রিনশট দিয়ে নাও যে মেনি এর পর নাউন ভার্ব দুটো সিঙ্গুলার। সো মেনি এ চাইল্ড হ্যাজ, মেনি এ ম্যান ইজ, দুটো সিঙ্গুলার সিঙ্গুলার। দ্যাটস অল। সো আমাদের 4 নাম্বারটাও শেষ, হোপফুলি সবাই বুঝতে পেরেছে, আমি বিষয় দিলাম। এবার আমি চলে আসবো আবার আমাদের পরের কোয়েশ্চেনে, দ্যাট ইজ 5। আমরা কিন্তু ধীরে ধীরে ক্লাসের শেষে চলে আসছি। এখনো যারা শেয়ার করোনি, আমি আবার বলছি, প্লিজ 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 ক্লাসটা শেয়ার করে দাও তোমার ফেসবুক প্রোফাইলে। আজকে ক্লাসে আমাদের ক্যাম্পেইন চলছে 100 শেয়ার। আজকের এই ক্লাসটা 100টা শেয়ার হলে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে ফুল ফ্রি 7টা ক্লাস দিব, যেটাতে রাইট ফর্ম অফ ভার্ব যে টপিকটা আছে সেটা এইচএসসির জন্য হোক বা অ্যাডমিশনের জন্য হোক বা এসএসসি যেটার জন্য হোক, ইনশাআল্লাহ সবার ক্লিয়ার হয়ে যাবে। ফুল ফ্রি রাইট ফর্ম অফ ভার্বস প্যাকেজ কোর্স আমরা দিয়ে দিব শুধুমাত্র আজকের ক্লাসের 100 শেয়ারে। আজকের ক্লাসটা এখনই ফেসবুক প্রোফাইলে তুমি শেয়ার করে ফেলো কুইক। 5 নম্বরে চলে আসছি। নাম্বার 5 বলছে, দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এ বি সি ডি। এখানে 4টা অপশন আছে। অপশন এ, ফারিহা এন্ড নট আই। ওকে, অপশন এ, আমি আবার চলে আসছি, হ্যাঁ না, ইটস ওকে। Option A, Fariha and not I is considered to be guilty. Option B, Fariha and not I am considered to be guilty. Option C, Fariha and not I are considered to be guilty. And option D, none of the above. So, আমি অ্যাকচুয়ালি এটার অ্যান্সার বলবো না, কারণ আমি জানি আমি এটা তোমাদেরকে একেবারে 1 নাম্বার কোশ্চেনে পড়াই দিছি। কি মনে পড়ে যারা ফার্স্ট থেকে ক্লাসটা করতেছো মনোযোগ দিয়ে? আমি পড়াইলাম না 1 নম্বরে দুই পাশে দুইটা সাবজেক্ট, মাঝখানে কি কি ছিল? along with, together with, in addition to, and not। মনে পড়লে এবার ওখানে কিন্তু and not ছিল। এই যে দেখো তোমার and not মাঝখানে, এখানে প্রত্যেকটাতে খেয়াল করো যে and not আছে, and not, and not, and not। সো আমরা এখানে বেসিক্যালি কি শিখেছিলাম? আমরা ওখানে বুঝে গেছিলাম যে সাবজেক্ট প্লাস and not প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সো এরকম যদি থাকে, and not এর দুই পাশে আমার এখানে দুইটা সাবজেক্ট আছে, এইটা একটা সাবজেক্ট, এইটা একটা সাবজেক্ট, মাঝখানে আমার আছে and not। সো এই যে আমার ভার্বটা, এই ভার্বটা এখানে উড়ে যে আমার প্রথম সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমার এই ভার্বটা হবে, পরের সাবজেক্টকে না ফার্স্ট সাবজেক্টকে এটা ফলো করবে, এই অনুযায়ী ভার্বটা হবে, যেহেতু মাঝখানে and not আছে। সো বেসিক্যালি আসলে এখানে হয় কি জানো? and not মানে কি? এবং আমি না, এবং না। সো এই পরের সাবজেক্টটার এখানে আর কোনো কর্তৃত্ব থাকে না, মানে এই কাজটা করছে and not এই, মানে এই করেনি। সো যে কাজ করছে সে অনুযায়ী তো ভার্ব হবে, সে তো মেন কর্তা, রাইট, একটা সেন্টেন্সে। সো এখানে দেখো, ফারিহা and not I is considered to be guilty। সো ধরো তুমি এইটুকু নাই, এ দেখো আমি কেটে দিলাম, তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে দেখো তো? and not থাকলে কি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় না? সো কি হচ্ছে সেন্টেন্সটা? ফারিহা ইজ কনসিডার্ড টু বি গিলটি, তার মানে এটা কি একেবারে কারেক্ট। এই নাম্বারটা আমার অপশন কারেক্ট অপশন, এটাতে কোনো ভুল নাই। ফারিহা ইজ কনসিডার্ড টু বি গিলটি, যেহেতু মাঝখানে and not ছিল, পরে আই ছিল, আই অনুযায়ী ভার্বটা হয়নি, ফার্স্ট সাবজেক্ট ফারিহা, ফার্স্ট সাবজেক্ট ফারিহা অনুযায়ী আমার এখানকার এই ভার্বটা হচ্ছে,
যেটা হচ্ছে ইজ আর কি। বি নাম্বার অপশনটাতে একটু চোখ দিবা। ফারিহা and not I am considered to be guilty। এখানে কি সমস্যা, and not এর আগে আছে ফারিহা, and not এর পরে আছে I, এখানে বলছে কি আমার am। এখন সমস্যা হলো যে আমরা জাস্ট শিখলাম যে মাঝখানে and not থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়, কিন্তু এখানে ফারিহার পরে তো জীবনে am হয় না। ইজ ইট পসিবল ফারিহা am considered to be guilty? ফারিহা am doing this job নাকি ফারিহা is doing this job? ফারিহা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে is বসে, সো অবভিয়াসলি সেটা এখানে রং। সো এখানে am ওই জন্য হবে না, এখানে হওয়া উচিত ছিল অবশ্যই এ নাম্বার যেটা আছে, that should have been is ফারিহা and not I is considered to be guilty। সো আমার বি নাম্বারটা রং অ্যান্সার। আমি সি তে চলে আসবো। ফারিহা and not I are considered to be guilty। এখন আবারও সেম, and not থাকলে ফার্স্টের যে সাবজেক্ট এটা অনুযায়ী আমার ভার্বটা হয়। তো ফার্স্টে আছে ফারিহা, আই অনুযায়ী হবে না, ফারিহা অনুযায়ী হবে। তো ফারিহা আর কনসিডার টু বি গিলটি, এটা কি হয়? ফারিহা সাবজেক্টের পর কি জীবনে আর বসে? বসে না। তো ফারিহার পর কি বসে? ইজ বসে, রাইট? সো ইট শুড হ্যাভ বিন ফারিহা ইজ কনসিডার টু বি গিলটি। তার মানে সি নাম্বারটা আমার ভুল। আর যেহেতু অলরেডি একটা কারেক্ট অ্যান্সার আমি পেয়ে গেছি এই নাম্বারে, তো ডি নাম্বার নান অফ দ্য অ্যাবাভ হবে না। অর্থাৎ 5 নাম্বারের কারেক্ট অ্যান্সার অনলি একটাই, that is option A, Fariha and not I is considered to be guilty। B, C, D না, A is the correct answer। So hopefully এটা বুঝতে পারছো, শিখতে পারছো। এটা যদি আমি আগেই ডিসকাস করছিলাম, that is very much important, সেজন্য এটা আবার রিপিট দেয়া হলো। আমি এটা মিশিয়ে দিলাম। এবার আমরা চলে আসবো পরেরটাতে, নাম্বার 6। 6 নাম্বারটা দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 6 বলছে সে না, এই অপশন এ যদি আমরা দেখি, none of the students are absent today। বি বলছে no students are present today। সি বলছে no student is absent from today's class। and ডি বলছে none of the students are present here। সো এখানে একটা বিষয় আছে, এটা ভেরি ভেরি ভাই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, যে নো বা নান অফ দার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কিভাবে করব, নো বা নান অফ দার ক্ষেত্রে আমরা কিভাবে করা উচিত এই সলভটা বা ভার্ব গুলো। তো এটা আমি দেখাই দিই। বলতে গেলে আজকে আমরা যতগুলো শিখছি তার মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার কাছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়। প্লিজ তাই এটাতে সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবা, হ্যাঁ? সো খেয়াল করো যে none of the অথবা no অথবা হইতে পারে নান, যেটা আমরা এখানে দেখতেছি নান অফ দা আছে, এখানে নো আছে। সো এগুলোর পর সর্বদা যারা এখনো ক্লাসটা শেয়ার করনি, আবারও মনে করাচ্ছি প্লিজ শেয়ার করে দাও। যদি আমার নাউন অথবা সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। যদি আমার নাউন অথবা সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। ওকে, সো এখানে বিষয়টা কি দেখো, যে নান অফ দা, নো বা নান এর পর যদি আমাদের নাউন অথবা সাবজেক্ট, এক কথায় কি আমি বোঝাতে চাচ্ছি যে সাবজেক্ট, এগুলোর পর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হয়, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। বেসিক্যালি নো বা নান অফ দার সাথে ভার্বের কোনো রিলেশনশিপ নাই, ভার্বের উপর নো বা নান অফ দার কোনো প্রভাব নাই। অনেক স্টুডেন্ট একটা ভুল খুবই করে, তারা যেটা করে এই যে সেন্টেন্সটা দেখো অ্যাডমিশন টেস্টে বারবার ঘুরে ঘুরে আসে যে নো স্টুডেন্টস, আমার স্টুডেন্টরা বা বেশিরভাগ স্টুডেন্টরা ভাবে যে নো স্টুডেন্টস এর পর তারা ইজ দিবে, নো স্টুডেন্টস ইজ কামিং টুডে, নো স্টুডেন্টস ইজ কামিং টুডে। তারা কিন্তু এটাকে কারেক্ট অ্যান্সার মনে করে, বাট আনফরচুনেটলি এটা কিন্তু কারেক্ট না, এটা কিন্তু রং। তারা যেটা ভাবে, স্টুডেন্টরা যেটা ভাবে যে নো স্টুডেন্টস মানে কি কোনো স্টুডেন্ট না, আলটিমেটলি স্টুডেন্টের সংখ্যাটা কি 0 অর্থাৎ সিঙ্গুলার, তাহলে আমি এখানে সিঙ্গুলার ভার্ব দিব, ইজ হবে। এইভাবে ওরা সাধারণ করে ইজ মেরে দেয়, বাট আনফরচুনেটলি দিস ইজ রং। রুলটা হলো নো যদি থাকে বা নান বা নান অফ দা থাকে তাহলে এখানে তোমাকে এই নাউনটা অর্থাৎ সাবজেক্টটা দেখতে হবে এটা সিঙ্গুলার না প্লুরাল।
এটা প্লুরাল হওয়ার জন্য এখানে কিন্তু ইজ হবে না, এখানে হওয়া উচিত হচ্ছিল আর। নো স্টুডেন্টস আর কামিং টুডে, কারণ নো এর পরে নাউন তো যদি প্লুরাল হয় তাহলে তোমার ভার্বটা কিন্তু প্লুরাল হবে নাউন অনুযায়ী, এই জিনিসটা খেয়াল করা লাগবে। সো সেদিক থেকে দেখতে গেলে দেখো এখানে যদি এমনি আমরা বিচার করি মিনিং দিয়ে, তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে? নো স্টুডেন্টস আর কামিং টুডে মানে কোন স্টুডেন্টরা না, তো যারা আসছে না এদের সংখ্যা তো প্লুরাল, অবশ্যই এখানে একটা স্টুডেন্ট না, অনেকগুলো স্টুডেন্ট বলে স্টুডেন্টস আছে, একটা থাকলে স্টুডেন্ট বলতো, তো অনেকগুলো স্টুডেন্ট যেহেতু 20 জন বা 30 জন প্লুরাল, অর্থাৎ যারা আসছে না তাদের সংখ্যাটাও কি প্লুরাল, এই জন্য আমার ভার্বটা প্লুরালই দেওয়া উচিত, দ্যাট ইজ নো স্টুডেন্টস আর কামিং টুডে। সো এইটা অনুযায়ী আমরা যদি এখন একটু সলভে চলে আসি, এ বি সি ডি সলভ, তাহলে সলভ দেখো যে কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আমি তোমাদেরকে একবারে ক্লিয়ার করে বুঝাই দিছি ভাই, নিট এন্ড ক্লিন হিসাব। নো নান অফ তারপর তোমরা নাউন বা সাবজেক্ট যদি প্লুরাল হয় তোমার ভার্ব প্লুরাল হবে, নাউন বা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এবার তুমি অপশন দেখো, আমরা চলে আসি অপশনে, আমি কালিটা চেঞ্জ করে দিই, এখানে এবার আবার ব্ল্যাক নিলাম। নো স্টুডেন্টস, নো এর পরে স্টুডেন্টস নাউন প্লুরাল, স্টুডেন্টস, তাহলে আমার ভার্ব কি হবে বলো তো? প্লুরাল আর। নো স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, একেবারে কারেক্ট অ্যান্সার, এ নাম্বার অপশনে কোনো সন্দেহ নাই, এ নাম্বার অপশনটা আমার কারেক্ট ওয়ান। নান অফ দা, সরি ওখানে নো পড়ছিলাম আমি, কিন্তু নান অফ দা আছে। সো নান অফ দা স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। সো এখানে বেসিকলি জিনিসটা কি হলো, নান অফ দার পর নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, নান অফ দার পর নাউন যদি সিঙ্গুলার হতো ভার্ব সিঙ্গুলার হতো, এখানে স্টুডেন্টস না থেকে যদি স্টুডেন্ট থাকতো তাহলে এখানে ইজ হয়ে যেত, দ্যাট ইজ নান অফ দ্য স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট টুডে, তখন এটা হইতো। পরেরটা দেখো, নো স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, এখানে নো এর পরে স্টুডেন্টস অর্থাৎ কি নাউন প্লুরাল আর ভার্ব প্লুরাল, অর্থাৎ ঠিক আছে এটাই আমার রুল, যদি সেন্টেন্সের শুরুতে নো বা নান অফ দা থাকে, যদি সেন্টেন্সের শুরুতে নো বা নান অফ দা থাকে তাহলে ভার্ব হবে আমার নাউন অনুযায়ী, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল, নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। সো বি নাম্বারটা কি আনডাউটেডলি আমার কারেক্ট অ্যান্সার, নো স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, এটাও ঠিক আছে। সি তে চলে আসো, নো স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট ফ্রম টুডেস ক্লাস, সো এখানে নো এর পরে স্টুডেন্ট নাউন সিঙ্গুলার, is verb singular, both are okay, so this is also a correct answer, C ও আমার correct answer, যেহেতু তোমরা জাস্ট শিখলা no এর পরে noun singular হলে verb singular and no বা none of the পর noun plural হলে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, অর্থাৎ A B C তিনটায় পর আমরা কারেক্ট পাইছি। আমরা একটু ডি নাম্বারটা দেখব, ডি নাম্বার কি বলছে, none of the student are present here, তাহলে এখানে দেখা একটা ঝামেলা পাইকা গেছে, none of the পরে কি বলছে স্টুডেন্ট মানে কি সিঙ্গুলার, স্টুডেন্টস বলেনি, এস দেয় নাই, অর্থাৎ একটা স্টুডেন্ট, কিন্তু এরপরে আর ভার্ব দিয়ে দিয়েছে প্লুরাল, দ্যাট ইজ রং, ইট শুড হ্যাভ বিন হোয়াট, ইট শুড হ্যাভ বিন ইজ, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যেত, নান অফ দ্য স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে হতো, কিন্তু এরা দিছে কি নান অফ দ্য স্টুডেন্ট আর প্রেজেন্ট হিয়ার, অর্থাৎ দিটস রং, ডি নাম্বারটা আমার ভুল অ্যান্সার, যেহেতু এখানে হতো নান অফ দ্য স্টুডেন্ট ইজ প্রেজেন্ট হিয়ার, অর্থাৎ এই 6 নম্বরের এ বি সি তিনটাই কারেক্ট, এ বি সি তিনটাই কারেক্ট, এ বি এন্ড সি, কিন্তু আমার ডি নাম্বারটা ভুল ছিল। সো এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে হলো নো বা নান অফ দা যদি থাকে তাহলে নো বা নান অফ দা বা নান এর পর অবশ্যই নাউন সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল তো ভার্ব প্লুরাল, যদি কোনো সেন্টেন্স আবারও বলছি নান অফ দা নো দিয়ে শুরু হয়, যদি কোনো সেন্টেন্স নান অফ দা নান নো দিয়ে শুরু হয় তাহলে তোমরা খেয়াল রাখবা সাবজেক্টের উপর ভাই, ঠিক আছে, দেখবা সাবজেক্ট প্লুরাল না সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল করে দিবা, আর সাবজেক্টটা যদি প্লুরাল না হয়, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার করে দিবা, দ্যাটস অল, আর কিছু না। হোপফুলি ইনশাআল্লাহ সবাই এটা খুব ভালোভাবে বুঝতে পারছো, ক্লিয়ার হয়ে গেছো যে অ্যাকচুয়ালি কেন এটা কারেক্ট অ্যান্সার হলো, কেন ওগুলো রং হলো। 6 নাম্বারটা আসলে খুবই ইম্পর্টেন্ট ছিল এবং বোঝাও খুব দরকার ছিল, আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা চলে আসবো নাম্বার 7 নম্বর, খেয়াল করো খুবই ইজি, আই নো অনেকে এটা অ্যান্সার অলরেডি করে ফেলছো কারেক্ট অ্যান্সার, যেহেতু অনেক জায়গায় দেখছো। সো যেহেতু আসলে খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা এক্সামে প্রায় কমন পাই, এইচএসসি অ্যাডমিশন এসএসসি থেকে শুরু করে সব এক্সামে, তো সেই জন্য এটা দেখাচ্ছি আর কি। 7 নাম্বারটা বলছে দেখো, অপশন এ it is me who has done the job, option B it is I who has done the job, option C it is I who have done the job, and option D it is we who has done the job. সো বেসিক্যালি এখানে একটা জিনিস খেয়াল করব আমরা, সেটা হচ্ছে হলো যে এই যে আমাদের যে অক্সিলারি ভার্ব গুলো থাকে, যেমন তোমার am, is, are, was and were, এই যে অক্সিলারি ভার্ব, খেয়াল রাখবা ভাই এই অক্সিলারি ভার্বের পর সবসময় আমার প্রোনাউনের
অক্সিলারি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। কি বললাম? অক্সিলারি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা বসে অক্সিলারি ভার্বের পর। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম তুমি কিভাবে বের করবে আমি শিখিয়ে দিচ্ছি। ধরো এখানে একটা সেন্টেন্স বলা হলো হি ডাজ দ্য জব। এটা যদি তুমি প্যাসিভ করো, এটা যদি তুমি প্যাসিভ ভয়েস করো তাহলে কি আসে? দ্য জব ইজ ডান বাই হিম, রাইট? এটা প্যাসিভ করলে আসছে কি? দ্য জব ইজ ডান বাই হিম। সো এই যে তোমার বাই এর পরে তুমি যে হিমটা বসালা, এই যে হিম বসালা, দিস ইজ দ্য অবজেক্টিভ ফর্ম, দিস ইজ দ্য অবজেক্টিভ ফর্ম অফ দ্য প্রোনাউন। আর এই হিম অবজেক্টিভ ফর্মের সাবজেক্টিভ ফর্ম কোনটা? অবশ্যই হি। তো সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম বাইর করার নিয়মটা হলো এটা যে তুমি প্যাসিভ করতে পারো। প্যাসিভ করতে যে বেসিক্যালি বাইরের পর যেটা বসে সেটা হচ্ছে হলো অবজেক্টিভ ফর্ম, আর শুরুতে যেটা থাকে সেটা সাবজেক্টিভ ফর্ম। তাহলে এটা কি হবে? শি ডাজ দ্য জব ইজ ডান বাই হার। তাহলে শি এর অবজেক্টিভ ফর্ম কি? হার, সাবজেক্টিভ শি। আই ডু দ্য জব ইজ ডান বাই মি। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি, সাবজেক্টিভ কি? আই। উই ডু দ্য জব ইজ ডান বাই আস। তাহলে উই এর অবজেক্টিভ ফর্ম কি? আস। দে ডু দ্য জব ইজ ডান বাই দেম। তাহলে দের অবজেক্টিভ ফর্ম কি? দেম। বাইরের পর যেটা দেম বসছে, অর্থাৎ একটা সেন্টেন্সে বাইরের পর যেটা বসবে সেটা হচ্ছে হলো একটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। ওকে, এইভাবে আমরা প্রোনাউনের অবজেক্টিভ আর সাবজেক্টিভ ফর্মটা বাইর করতে পারি। সো আমি অবজেক্টিভ আর সাবজেক্টিভ ফর্ম চিনিয়ে দিলাম। এখানে আমার বিষয়টা ছিল এটা যে am is আর was were, এই যে অক্সিলারি ভার্ব যেগুলো আছে am is আর was were, এগুলোর পরে সর্বদা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। সো আমরা প্রায় ভুল করি, আমরা বলি ইটস মি। ইভেন অনেকে প্রোফাইল পিকচার আপলোড করে ফেসবুকে ক্যাপশন লিখে ইটস মি। আবার অনেক সময় আমরা কেউ আসলে বাসাতে দরজা নক করে তখন বলে কে আছে, তখন কি বলে? ইটস মি। বাট অ্যাকচুয়ালি এভরিওয়ান দ্যাটস রং, ইট শুড হ্যাভ বিন ইটস আই। It is I, it's me না, এখন থেকে কারেক্ট করো ইংলিশটা, দ্যাটস ইটস আই। am is আর was এর পর সাবজেক্টিভ ফর্ম বসে। সো আমরা যদি এবার একটু অপশনে দেখি, একটু প্লিজ অপশনে তোমরা চোখ দেবে। অপশন এ বলতেছে দেখো যে ইটস মি হু হ্যাজ ডান দা জব। সো এখানে ইট ইজ এর পরে এখানে কি বলছে? মি, অর্থাৎ মি তো প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। কিন্তু আমরা এখানে কি শিখলাম যে আমার am is আর was এর পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু এখানে মি বলেছে। এখানে কি হওয়া উচিত ছিল? এখানে অবভিয়াসলি হওয়া উচিত ছিল আই। তাহলে এটা কি? রং। এই নাম্বারটা কারেক্ট আমাদের অপশন না, ইট ইজ আই হওয়া উচিত ছিল। তাছাড়া আরেক জায়গাতেও ভুল আছে, যে ভুলটা আমরা এই পরেরটাতে পাই যাব। বি নাম্বার অপশন দেখো, ইট ইজ আই হু হ্যাজ ডান দ্য জব। এখানে সমস্যা কি? ইট ইজ আই, ইটস ওকে, am is আর was এর পর প্রোনাউন সাবজেক্টিভ ফর্ম দিছে, কিন্তু হু হ্যাজ ডান দ্য জব। দ্য কোয়েশ্চেন ইজ এখানে হ্যাজ কেন? এখানে হ্যাজ না, এখানে কি হওয়া উচিত ছিল? এখানে হওয়া উচিত ছিল হ্যাভ। It is I who have done the job. কারণ তোমরা এটা জানো যে এই সাবজেক্টের পর যদি হু থাকে তো এই সাবজেক্ট হু এর পরে অবশ্যই সাবজেক্ট অনুযায়ী আমার এখানে কি ভার্বটা হবে, রাইট? হ্যাজ না, এই জন্য হ্যাভ হবে। লাইক আই হ্যাভ ডান দ্য জব, আই হ্যাজ ডান দ্য জব তো হয় না, আই হ্যাভ ডান দ্য জব হয়। তো সেই জন্য এটা ভুল। সো এই জন্য আমাদের বি নাম্বার অপশনও ভুল। সি কি বলছে? ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য জব। আনডাউটেডলি সি আমাদের কারেক্ট অ্যান্সার। কারণ দেখো সি নাম্বারে ইট ইজ আই, am is আর was এর পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম এবং তারপরে হু এর পরে আবার কি হ্যাভ দিছে। এই যে দেখো আই প্রোনাউন অনুযায়ী এখানে আমার হ্যাভটা কিন্তু বসেছে। ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য জব। তাহলে অবশ্যই সি নাম্বারটা কি আমাদের একটা কারেক্ট অপশন, যেখানে প্রোনাউনও ঠিক আছে, অক্সিলারি ভার্ব পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম এন্ড সাবজেক্টিভ ফর্ম অনুযায়ী আমার ভার্বটাও ঠিক আছে, যে আই হ্যাভ ডান দ্য জব, এটাও কারেক্ট। সো সি কারেক্ট আনসার। ডি তে দেখো ইট ইজ উই হু হ্যাজ ডান দ্য জব। এখানে আবারও বি এর মতো সেম সমস্যা করে রাখলো। am is আর was were অক্সিলারি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, এটা ঠিক আছে, কিন্তু এখানে হ্যাজ না। এখানে কি হওয়া উচিত ছিল? এখানে আমার হওয়া উচিত ছিল হ্যাভ। কারণ আমরা জানি যে এখানে বেসিক্যালি সাবজেক্ট অনুযায়ী আমার এই ভার্বটা বসবে। সো ইট ইজ উই হ্যাজ ডান দ্য জব হয়, উই হ্যাজ ডান ইট হয়? নো, we have done it, we have done the job। we এর পরে have হয়, আমরা জানি I এর পরে have হয়, এর পরে have হয়, he she এর পরে has হয়, it এর পরে has হয়। সো সেই অনুযায়ী এখানকার ভার্বটা বসবে। সো it is we who have done the job হতো, তাই ডি ও তোমার রং অ্যানসার। তার মানে 7 নাম্বার কোশ্চেনে শুধু একটা কারেক্ট অ্যানসার ছিল, বা আছে দ্যাটস অপশন সি, বাকিগুলো আমাদের রং অ্যানসার ছিল। হোপফুলি 7 নাম্বারটা সবাই বুঝতে পারছো। মানে এখানে বোঝার একটা ইম্পর্টেন্ট জিনিসও ছিল, দ্যাট ইজ am is আর was were অক্সিলারি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম অলওয়েজ হবে। ওকে, আই হোপ এটা সবাই ক্লিয়ার। আমি তাহলে মিশাই দিলাম। ওকে, সো এবার আমরা চলে যাব আমাদের লাস্ট ওয়ান, দ্য লাস্ট ওয়ান, দ্যাটস আমাদের কোয়েশ্চেন নাম্বার 8।
লাস্ট কোয়েশ্চেন 8 নাম্বার কোয়েশ্চেন আমরা এবার চলে যাব এবং এটার দ্বারা আমাদের ক্লাসটা আজকে শেষ হয়ে যাবে। আমরা যা যা শিখলাম এগুলো সব আমরা প্লিজ নিজেরা রিভিউ করব, মনে রাখবো। এখনো যারা শেয়ার করেন নাই প্লিজ কুইক ক্লাসটা শেয়ার করে দাও, নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করো। আজকে আমাদের ক্যাম্পেইন চলছে, এই ক্লাসটার আমরা 100টা শেয়ার চাই। ইন টোটাল 100 শেয়ার যদি এই ক্লাসটার হয়ে যায় ইনশাআল্লাহ আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর উপর ফুল প্যাকেজ 7টা ক্লাস ফ্রি দিব। 8 নাম্বার বলছে দেখো, the doctor suggested that the patient dash the medicine regularly. সো একটা কথা বলি, এই সেন্টেন্স গুলো বা এই টাইপস এর যে কোয়েশ্চেন গুলো আসে এখানে খেয়াল করো, এখানে আছে দেখো সাজেস্টেড আর এখানে আছে দেখো দ্যাট। এই যে জিনিসটা আছে না, এটার একটা নাম আছে, এই টার্মটার নাম হলো সাবজাংটিভ। তো এই তোমার আজকে তো আমরা অ্যাকচুয়ালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছি বা পড়তেছিলাম, তো এখানে সাবজাংটিভ এটা দেওয়ার কারণ হলো যে সাবজাংটিভ ভাই এত 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 বেশি ইম্পর্টেন্ট, এত আসে পরীক্ষাতে, এবং রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সাবজাংটিভ। তো তোমরা এটা কি করে মনে রাখবা বা বুঝবা আমি একটু বলি। তোমরা ফার্স্টে মনে রাখবা এইভাবে যে সাবজাংটিভ মানে হচ্ছে হলো দ্যাট এর খেলা। সাবজাংটিভ মানে কি? সাবজাংটিভ মানে হচ্ছে হলো দ্যাট এর খেলা। আমি ফার্স্টে লিখলাম সাবজাংটিভ, তার নিচে আমি লিখলাম হচ্ছে দ্যাট। তো সাবজাংটিভের নিয়মটা হলো এরকম যে কোনো সেন্টেন্সে যদি এরকম থাকে যে সাবজেক্ট প্লাস এরপরে কিছু সাবজাংটিভ ভার্ব থাকবে, যেমন থাকতে পারে ডিমান্ড, এখানে যেমন দিছে কি সাজেস্টেড, সো থাকতে পারে সাজেস্ট, স্টিপুলেট, থাকতে পারে রিকমেন্ড, নিচে লিখে বাকিগুলো না হয়তো অনেক লম্বা হয়ে যাবে, কমান্ড, থাকতে পারে প্রপোজ। আপাতত এগুলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, ডিমান্ড, সাজেস্ট, স্টিপুলেট, রিকমেন্ড, কমান্ড, প্রপোজ, এগুলো যদি থাকে সাবজেক্টের পর এন্ড দেন এগুলোর পর যদি দ্যাট থাকে, এগুলোর পর যদি দ্যাট থাকে তাহলে তারপর সর্বদা অলওয়েজ ভার্ব এর বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম তোমরা জানো, ভার্বের বেস ফর্ম মানে কি? জাস্ট বেস, ভার্বটা মেইন যে ভার্বটা হয়, যেমন ডু, ইট, গো, স্লিপ, প্লে, এইটা। সো কখন হবে তোমাদেরকে ভার্ব গুলো মুখস্থ রাখতে হবে, বেসিক্যালি ভার্ব গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, ডিমান্ড, সাজেস্ট, স্টিপুলেট, রিকমেন্ড, কমান্ড, প্রপোজ, এই যে ভার্ব গুলো যদি থাকে, সো এই ভার্ব গুলোর পরে যদি দ্যাট থাকে, আমি বেসিক্যালি এই কয়টা ভার্ব লিখেছি, আরো কিন্তু হয় না না, এগুলো বাদে আরো ভার্ব হয়, কিন্তু আমি লিখি নাই কারণ ক্যাজুয়ালি আমাদের এইচএসসি লেভেল, অ্যাডমিশন টেস্ট এক্সাম, এসএসসি লেভেল, এই লেভেল গুলোতে না সাবজাংটিভ টেস্ট করার জন্য ক্যাজুয়ালি এই ভার্ব গুলোই দেয়। এই যে ভার্বগুলো আমি এখানে লিখছি, এই ভার্বগুলো দিয়ে সাধারণত সাবজাংটিভটা টেস্ট করে বা সাবজাংটিভের কোয়েশ্চেন আসে, এইজন্য আমি এই কয়টা ভার্বই দিলাম। তো সাবজেক্টের পর যদি ভার্বগুলো থাকে লাইক ডিমান্ড, সাজেস্ট, স্টিপুলেট, রিকমেন্ড, কমান্ড, প্রপোজ, তারপর যদি দ্যাট থাকে দেন এরপর অবশ্যই তোমার ভার্বের বেস ফর্ম হয়ে যায়। তো ভার্বের যেমন বেস ফর্ম হয়, তেমনই তোমাকে মনে রাখা লাগবে যে অক্সিলারি ভার্বও যদি থাকে, সো অক্সিলারি ভার্ব এর বি হয়ে যায়, অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বটা কি হয়ে যাবে? বি হয়ে যাবে। টেনশন করো না, আমি এক্সাম্পল দিয়েও দেখাবো। ফার্স্টে তুমি এখানে আসো, এই কোশ্চেনে কি বলছে? দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ দ্য মেডিসিন রেগুলারলি। এখন এখানে কি বলছে? দ্য পেশেন্ট অর্থাৎ রোগীটা। তো এই যে দ্য পেশেন্ট বলছে, দ্য পেশেন্ট কি একটা সিঙ্গুলার নাম্বার না? পেশেন্ট মানে কি? পেশেন্ট একটা সিঙ্গুলার নাম্বার। এরপরে অবশ্যই আমার কি হওয়া লাগতো? ভার্বের সাথে এস হওয়া লাগতো, মানে আমার অপশন কিন্তু হওয়া লাগতো বি। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট টেক্স দ্য মেডিসিন রেগুলারলি, কারণ দ্য পেশেন্ট কি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্বের সাথে এস হয়, অর্থাৎ দ্য পেশেন্ট টেক্স দ্য মেডিসিন রেগুলারলি, রাইট? এটা হওয়া উচিত ছিল, বাট দিস ইজ নট দ্য অ্যান্সার। এখানকার কারেক্ট অ্যান্সার কি? এখানকার কারেক্ট অ্যান্সার হচ্ছে হলো ডি। কারেক্ট অ্যান্সার হলো ডি। কি হবে? দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন রেগুলারলি, এন্ড এ, বি, সি তিনটাই আমার রং অপশন, এখানে একটাই কারেক্ট অপশন, দ্যাট ইজ অপশন ডি, দ্যাট ইজ দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন রেগুলারলি। সো কেন হলো? কারণ আমরা জানি টেক হলো ভার্বের বেস ফর্ম, কিন্তু টেক্স ভার্বের বেস ফর্ম না।
ইভেন তুমি বলতে পারো যে আচ্ছা ভাইয়া টেকের পূর্বে যদি আমি শুড বসাই লাইক শুড টেক, তো এটা কি বেস ফর্ম? নো, অনেকে এটা বলে। আই উইল ডু দ্য জব, এখানে উইল ডু, এটা কি ভার্বের বেস ফর্ম? নো, বেস ফর্ম না, কারণ এখানে ডু এর পূর্বে উইল আছে। আই শুড টেক মেডিসিন রেগুলারলি, এখানে টেক কি ভার্বের বেস ফর্ম? নো, কারণ এখানে টেকের পূর্বে শুড আছে। সো ভার্বের পূর্বে যদি উইল শুড থাকে তাও সেটা বেস ফর্ম না। বেস ফর্ম মানে খাঁটি পিওর, জাস্ট ভার্বটা বসবে ভাই, এর আগে পরে কিছু বসবে না। ইট শুড হ্যাভ বিন আই ডু দ্য জব, আই টেক দ্য মেডিসিন, শি টেক দ্য মেডিসিন যদি হইতো। এই যে টেক ডু এটা হলো বেস ফর্ম, ঠিক আছে? উইল শুড এগুলো কিছু থাকবে না। আমি ক্লিয়ার করলাম এটা। সো এখানে দেখো দ্য ডক্টর সাজেস্টেড, এই সাজেস্টেড কি একটা সাবজেক্টিভ ভার্ব আছে না? এই যে আমরা এখানে সাবজেক্টিভ ভার্ব দেখলাম, এই যে দেখো সাজেস্ট। তো এই সাবজেক্টিভ ভার্ব থাকতে হবে এবং সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট থাকতে হবে। এটা যদি থাকে তাহলে সাবজেক্টের পর ভার্বের একেবারে বেস ফর্ম হবে বা বেস ফর্ম হয়ে যায়। এবং এই যে রুলসটা, টার্মটা, এই টার্মটাকে আমরা বলতেছি হলো সাবজেক্টিভ। আর আমি যেটা বললাম যে আমি এক্সাম্পলটা দেখাবো, এক্সাম্পলটা এরকম অক্সিলারি ভার্ব যদি থাকতো, যেমন ধর এরকম যদি থাকতো যে দ্য টিচার recommended that the boy be okay now। এই দেখো, সো এই সেন্টেন্সটাতে দ্য বয়ের পরে আমি বি লিখেছি, দ্য বয় বি ওকে না। অনেকে ভাবছে এটা কেমন কথা হলো, সো এটা লেখার কারণ হলো যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কি ছিল, দ্য বয় ইজ বা দ্য বয় ওয়াজ আমরা দিতে পারতাম, যেটা আমি এখানে পাস্ট ফর্ম দিছি। দ্য টিচার রিকমেন্ডেড দ্যাট দ্য বয় ওয়াজ ওকে নাও, বা দ্য টিচার রিকমেন্ডেড দ্যাট দ্য বয় ইজ ওকে নাও। দ্য থিং ইজ দ্যাট যে যদি সাবজাংটিভে এই যে রিকমেন্ডেড এটা কি সাবজাংটিভ ভার্ব, তারপরে কি দ্যাট আছে, এটাই তো শিখলা তাই না? যে সাবজেক্টের পর সাবজাংটিভ ভার্ব এন্ড দ্যাট থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম হবে। সাবজেক্ট যেটা থাকুক এই জায়গাটাতে ভার্বের বেস ফর্ম হবে ওই সাবজেক্টের পর শুরুতে সাবজাংটিভ ভার্ব দ্যাট থাকলে ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে, এটা তো শিখলা। সো এখানে দেখো এই যে সাবজাংটিভ ভার্ব আছে দ্যাটও আছে, সো এরপরে ভার্বের বেস ফর্মই হলো, এখানে অক্সিলারি ভার্বটা ছিল ইজ বা ওয়াজ, কিন্তু আমরা সবাই জানি যে অক্সিলারি ভার্বের বেস ফর্ম হলো বি। এই যে ভাই লিখছে এখানে অলওয়েজ অক্সিলারি ভার্বের বেস ফর্মটা কি? সর্বদা বি। এই কারণে এখানে বি হচ্ছে একটা কারেক্ট অ্যান্সার, এখানে বি হয়েছে। সো এই জিনিসটা খেয়াল রাখবো, এই কারণে 8 এর অ্যান্সারটা ডি হলো। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন রেগুলারলি, অর্থাৎ টেকস না টেক হয়েছে বেস ফর্ম। তো এই সাবজাংটিভ খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আজকে একটা ভ্যাস্ট ক্লাস, অলরেডি আমাদের ক্লাস 1 ঘন্টা হয়ে গেছে, আই নো অনেকগুলো টপিকস আমরা আলোচনা করে ফেলেছি, 8টা কোয়েশ্চেন, অনেক কিছু শিখে ফেলেছি সাবজেক্ট এগ্রিমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো। যে সাবজাংটিভের আজকে একেবারে আমি বেসিকটা তোমাদের বোঝালাম, বেসিক যেটা। এখান থেকে আরেকটা জিনিস শেখা তোমাদের খুবই দরকার, যে দ্যাট না থাকলে সেক্ষেত্রে কি হবে। সো মনে রেখো, আমি এখানে লিখে দিই, যদি আমি এটা আবার একটু ব্রডলি আলোচনা করব, যে দ্যাট না থাকলে, দ্যাট যদি না থাকে সেক্ষেত্রে টু প্লাস ভার্ব হয়। সো দ্যাট না থাকলে কি হয়, কি হয়? দ্যাট না থাকলে তখন টু প্লাস ভার্ব হয়ে যায়। যেমন দ্য ডক্টর রিকমেন্ডেড দ্য বয় টু বি ওকে নাও। আবার এখানে চলে আসবো, দ্য ডক্টর সাজেস্টেড দ্য পেশেন্ট টু টেক দ্য মেডিসিন রেগুলারলি। আমি কি দ্যাট বললাম, দ্যাটটা আমি এলিমিনেট করে দিলাম। সো দ্যাট যখন থাকবে না তখন কি আসছে, টু প্লাস ভার্ব হয়ে যায়, তখন সি হয়ে যেত, কিন্তু টু টেক হয়ে যেত। দ্য ডক্টর সাজেস্টেড দ্য পেশেন্ট টু টেক দ্য মেডিসিন রেগুলারলি, দ্যাট না থাকলে টু টেক হয়ে যাবে। আর যখনই এই যে লিখেছি আমি সাবজেক্টিভ ভার্বগুলো, এই সাবজেক্টিভ ভার্বগুলোর সাথে দ্যাট বসবে, একা একা দ্যাট বসবে না, সাবজেক্টিভ ভার্ব প্লাস দ্যাট বসবে, তখন এই সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম the patient take the medicine regularly ভার্বের বেস ফর্ম হয়ে যাবে, দ্যাটস অল। সো হোপফুলি ইনশাআল্লাহ সবাই এটা বুঝতে পারছো। এবং আজকের এই ক্লাসে 1 2 3 4 5 6 7 8 8টা প্রশ্ন আমরা সলভ করছি, যে 8টা প্রশ্নতে বেসিক্যালি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস রিলেটেড যে কনফিউশন, মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট কমন কোয়েশ্চেনস গুলো আসে অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে এইচএসসি এসএসসি, রাইট ফর্ম ভার্ব সব জায়গায়, এগুলো আমরা ক্লিয়ার করছি। সো এই ক্লাসে আবারও বলছি, কারো কোনো কনফিউশন থাকলে, কেউ কিছু না বুঝলে, ইবিডি এডুকেশন বাংলাদেশের মেসেজে প্লিজ আমাদের ফেসবুক পেজে কুইক নক করে জানায় দাও তোমার কি সমস্যা, কি বোঝো নাই, ইনশাআল্লাহ আমরা সলভ দিব। আর আরেকটা কথা আবারও বলছি, লাস্ট বার আমাদের এই ক্লাসে ভাই ক্যাম্পেইন চলছে 100 শেয়ারের।
সো যারা এখনো শেয়ার করা নাই, ক্লাসটা তো শেষ হয়ে গেল দেখলাম, প্লিজ আই হোপ একটু ভালো লেগেছে, একটু যদি লেগে থাকে বা যদি না লেগে থাকে আই হোপ একটু লেগেছে, ক্লাসটা আপনি শেয়ার করতে ভুলো না, অ্যাটলিস্ট আমার এই হাসির জন্য। সো এই হাসির জন্য হলেও ক্লাস খারাপ লেগেছে, ওকে হোয়াট এভার ইট ইজ, বাট প্লিজ ফর মাই স্মাইল অর ফর মাই সেলফ শেয়ার দিস ক্লাস। এই ক্লাসটা তোমার ফেসবুক পেজ বা তোমার ফেসবুক প্রোফাইল যেটাই হোক সেখানে শেয়ার করতে ভুলবা না। ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসটা 100 শেয়ার যদি হয়ে যায় আমরা রাইট ফ্রম ভার্বসের ফুল প্যাকেজ 7টা ক্লাসের একটা কোর্স ফ্রি দিব সবার জন্য। সো ক্লাসটা শেয়ার করে দাও, কুইক শেয়ার বাটনে ক্লিক করে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকলো, সবাই সুন্দর থাকো। আসসালামু আলাইকুম। ভুলে যেও না ঈদের পরে এই ক্লাসটা নিয়ে আসছি, এরপর আরো জোস কিছু ক্লাস থাকবে, শুধু তোমাদের শেয়ার চাই আজকের এই ক্যাম্পেইন যাতে সফল হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, বাই বাই, আসসালামু আলাইকুম।